হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভার্বের ক্লাসে। আজকের ভার্বের ক্লাসে আমরা মেইনলি ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো সেগুলো দেখবো। এখান থেকে কিন্তু আমাদের অ্যাডমিশনে খুব বেশি প্রশ্ন আসে এবং রেগুলারই কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে। তো চলো শুরু করা যাক। তো ভার্ব জিনিসটা কি, তাই না? ভার্ব জিনিসটা সম্পর্কে আমার আগে জানতে হবে। ভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, অর্থাৎ সেটা তোমার কোনো কাজকে প্রকাশ করবে। অর্থাৎ যে পার্টস অফ স্পিচ দিয়ে বা যে ওয়ার্ড ফর্ম দিয়ে কোনো কাজকে প্রকাশ করবে, কোনো অ্যাকশনকে প্রকাশ করবে, তাকেই বলা হবে ভার্ব। যেরকম ইট বলতে পারো, তারপরে হচ্ছে কি বলতে পারো, প্লে বলতে পারো, ঠিক আছে? অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা বাক্যে সাবজেক্টের যে কোনো কাজ সম্পাদন হওয়া বোঝায়, যেরকম খাওয়া, পড়া, বলা, ঘটা, সেটাই হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে ভার্ব ব্যতীত অন্যান্য পার্টস অফ স্পিচ তোমার কি বলতো বাক্য গঠনের জন্য আবশ্যক না। ধরো তুমি একটা নাউন ছাড়াও কিন্তু বাক্য বানাতে পারবা, কিন্তু ভার্ব ছাড়া পারবা না। সো এইটা হচ্ছে বাক্যের একটা এসেনশিয়াল পার্ট এবং এখান থেকেও কিন্তু প্রশ্নটা আসছে। দেখো সাস্টে আসছে দ্য এসেনশিয়াল পার্ট অফ আ সেন্টেন্স। অবশ্যই এটা ইংলিশ গ্রামার, যেহেতু ইংলিশ নিয়েই বলা হয়েছে, সো আমাদের ভার্বটা লাগবে। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ভার্ব। আচ্ছা দেখো, এখন আমাদের পরীক্ষায় ভার্ব আইডেন্টিফিকেশন আসে। হ্যাঁ, সো একটা ওয়ার্ড তুমি হয়তো বা জানো সেটা হচ্ছে নাউন, বাট সেটা কিন্তু ভার্ব হিসেবেও কাজ করতে পারে। ধরো এখানে বলেছে যে লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, ঠিক আছে? লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, তার মানে কি এখানে মালয়েশিয়াতে শীত কাটানোর কথা বলা হয়েছে। তুমি যদি বলো উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, তাহলে কিন্তু তোমার এখানে উইন্টারটা কি হবে বলো তো? উইন্টারটা কি হবে বলতো? নাউন। কিন্তু যখন আমি এখানে এই যে লেট আস উইন্টার বলবো, তার মানে কি শীতকাল অতিবাহিত করা। শীতকাল অতিবাহিত করা, চলো শীতটা মালয়েশিয়া কাটিয়ে আসি। তাহলে এক্ষেত্রে শীতকাল অতিবাহিত করা মানে কি? এটা অবশ্যই আমার ভার্ব হবে, এটা অবশ্যই আমার ভার্ব হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো দ্য ওয়ার্ড রাইট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। তার মানে এটা কই ব্যবহার করা হয়েছে? ভার্ব হিসেবে। এটা কিন্তু মেডিকেলে এসেছে এবং এখানে শুধু কোনটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এটা জানলেই হবে না, বাকি তিনটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা জানতে হবে, কারণ এই রুলসগুলো থেকেই ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন রিপিট হয়। তাহলে আসো আমরা একদম প্রথম থেকে দেখি। ইট ইজ এ ম্যাটার অফ রাইট, এটা অধিকারের বিষয়। এখানে অফের পরে তোমার রাইট আছে, তার মানে তোমরা একটা জিনিস মনে রাখবা যে প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পর জাস্ট একটা যদি ওয়ার্ড থাকে সেইটা হবে হচ্ছে নাউন। তাহলে এখানে অফ একটা প্রেপোজিশন, এরপরে জাস্ট একটা কি আছে তোমার ওয়ার্ড আছে, তাহলে এখানে কি রাইটটা নাউন। তো তোমাকে কিন্তু এই বাক্যটা তুলে দিয়ে যে কোনো অ্যাডমিশন টেস্টে বলতে পারে বা এই রুলসটা থেকে কিন্তু বলতে পারে যে প্রিপোজিশনের পর জাস্ট একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যায়? সেটা কিন্তু নাউন হয়ে যায়, ঠিক আছে? তারপর ধরো বি নাম্বারটা, হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব। এখানে ম্যানটা হচ্ছে নাউন, সে কিন্তু কি সঠিক ব্যক্তি, তার মানে কি নাউনকে মডিফাই করছে। তাহলে এইটা কি হবে বলো তো? রাইটটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে এইটার ব্যাখ্যাটা কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে নাউনের আগে ঠিক কেউ যদি বসে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় বা হচ্ছে নাউনকে মডিফাই করে, সে কিন্তু হয়ে যায় অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর ধরো সার্ভ হিম রাইট, তাকে ঠিকভাবে ট্রিট করো, ঠিক আছে? তার মানে এখানে রাইটটা তোমার লাস্টে বসলেও এখানে সার্ভ কিন্তু আমার একটা ভার্ব। তাহলে তোমরা মানে এটা তো জানো যে ভার্বকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব করতে পারে। অ্যাডজেক্টিভ কাদেরকে মডিফাই করে? নাউনকে, প্রোনাউনকে বা নাউন ফ্রেজকে। আর অ্যাডভার্ব সে কাকে মডিফাই করে? সে ভার্বকে করে, অ্যাডভার্বকে করে, অ্যাডজেক্টিভকে করে। তাহলে এখানে কিন্তু রাইটটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর দেখো ইট ইজ সাচ এ ফল দ্যাট ইট উইল রাইট ইটসেলফ, ঠিক আছে? এখানে উইলটা কিন্তু অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্বের পর কিন্তু আমার কি থাকে? মেইন ভার্ব থাকে। তাহলে তুমি কিন্তু কি ভাইয়া বুঝতেছো যে একটা থেকে আমরা চারটায় পড়লাম, তার মানে এভাবে যদি আমরা অ্যানালিসিস করে পড়ি তাহলে কিন্তু আমরা আর কোনো জায়গায় আটকাবো না। এইটা আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? তারপর ধরো এই যে বলছে প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই অ্যাবসেন্স। এখন এই ওয়াটার কি নাউন না ভার্ব? তুমি ভাই সারা জীবন জেনে আসছো ওয়াটার ইজ লাইফ, তাই না? তাহলে ওয়াটারটা তো ভাই
হচ্ছে কি এখানে নাউন, বাট এই ওয়াটার মানে হচ্ছে পানি যেটা তুমি খাও। আর আই ওয়াটার দ্য প্ল্যান্টস অথবা ওয়াটার দ্য প্ল্যান্টস, প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস, এটার মানে হচ্ছে ভার্বের পজিশনে বসেছে এবং এটার মানে হচ্ছে পানি দেওয়া। যেহেতু এটা পানি দেওয়া অর্থে বসেছে সেহেতু এটা কি হবে বলো তো, এইটা হবে একটা ভার্ব, এইটা হবে একটা ভার্ব। তো এখান থেকে আমার আরেকটা প্রশ্ন আসতে পারে, দ্য ওয়ার্ড ওয়াটার ক্যান বি ইউজড বোথ অ্যাজ নাউন অ্যান্ড ভার্ব। আমি কিন্তু গো দিয়ে প্রায়ই এই উদাহরণটা দেখাই দিই, ঠিক আছে। এখন তুমি বললা ভাই অনেক তো হয়েছে, আপনি তো সাফিক্স প্রিফিক্স নিয়ে সব জায়গায় বলছেন, নাউনেও বলছেন, অ্যাডজেক্টিভেও বলছেন, অ্যাডভার্বেও বলছেন, ভার্বেও বলবেন না? হ্যাঁ, ভার্বেও বলবো। ভার্বের ক্ষেত্রে তোমার কিছু স্পেসিফিক প্রিফিক্স আছে যেগুলা দেখে বোঝা যায় যে সেটা ভার্ব। ধরো আই এম, আর ই, বি ই এন ই এম। ধরো আমি বললাম লিটল মানে ছোট, ঠিক আছে, এইটার ভার্ব ফর্ম কি? অবশ্যই ছোট করা হবে, তাই না? তো এইখানে কি বি লিটল, বিটা আগে যুক্ত হয়েছে, তাহলে বি প্রিফিক্সের মাধ্যমে লিটলটা যুক্ত হয়েছে, তাহলে এইটার মানে হচ্ছে ছোট করা, ছোট করা, ঠিক আছে। তারপর ধরো পাওয়ার, পাওয়ার মানে কি? ক্ষমতা। আর এইখানে যদি পাওয়ারের ভার্ব বলি তাহলে কি? ক্ষমতায়ন বা ক্ষমতায়ন করা। তো এখানে এম যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ক্ষমতায়ন করা বা ক্ষমতা দেয়া, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো সাফিক্সে আমরা কি ব্যবহার করতে পারি? এন, এইট, আইট, আই এফ ওয়াই, এফ ওয়াই এটা বেশ আসে, আই এস ই, আই জেড ই এস সি এটা বেশ আসে। হ্যাঁ, এটা একটু আমরা খেয়াল রাখবো এবং এখান থেকে ধাবিত প্রশ্ন আসে। ধরো শর্ট, শর্টের ভার্ব কি? শর্টেন, ছোট করা, ছোট করা। ইএন আমরা কি হিসেবে যুক্ত করেছি? সাফিক্স হিসেবে যুক্ত করেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এই সেম প্রশ্নটাই দেখো 28তম বিসিএস এ আসছে যে শর্ট আছে, শর্টটাকে আমি কি যুক্ত করব বলো তো? শর্টের সাথে আমরা ইএন যুক্ত করব, তাইলেই কি সেটা ভার্ব হয়ে যাবে, মাত্র বললাম। তারপর ধরো এখানে কোনটা ভার্ব? আমরা কি পড়ছি যে আই এফ ওয়াই, এফ ওয়াই থাকলে সেটা কি হয় বলো তো? ভার্ব হয়। তাহলে এখানে আই এফ ওয়াই, এফ ওয়াই কই আছে? গ্লোরিফাইতে আছে, ঠিক আছে। এটা নাউন ফর্মটা কি হবে? গ্লোরি। গ্লোরি থেকে কি আসছে বলো তো? গ্লোরিফাই আসছে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো তোমাদেরকে ওই জায়গায় যে আমি বললাম বারবার আই এস সি ই, এইটা থাকলে ভার্ব হয়, এটা একটু মাথায় রাখো। এটা কিন্তু ঢাবিতে বি ইউনিটে আসছে এবং অনেকে এটা নাউন ভাবে। হ্যাঁ, রেমিনিসিস মানে কি? রেমিনিসিক এটা কি বলতো? এইটা হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে। এইটার মানে হচ্ছে স্মৃতিচারণ করা, স্মৃতিচারণ, স্মৃতিচারণ করা। হ্যাঁ, স্মৃতিচারণা না লিখে স্মৃতিচারণ করা, তাহলে এইটা কি হবে? আমাদের ভার্ব। আর এই যে রেমিনিসেন্স যদি বলি, এটা হচ্ছে নাউন। আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি? রেমিনিসেন্ট। অ্যাডভার্বের ক্ষেত্রে কি? জাস্ট অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে রেমিনিসেন্টলি। তাহলে এইটা আমরা একটু পড়বো। হ্যাঁ, ভার্সিটি গুলার জন্য এটা বেশ ইম্পর্টেন্ট, চলে আসতে পারে যে কোনো জায়গায়, বুঝছি আমরা। আর রেমিনিসেন্সটা কি? নাউন। তাহলে অনেকে রেমিনিসেন্স আর রেমিনিস এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে নাউন। এটা মানে হচ্ছে স্মৃতিচারণা, এটা মানে হচ্ছে স্মৃতিচারণা করা, ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? তো এই জিনিসগুলো আমার কি ছিল বলতো? এই জিনিসগুলো মেইনলি ছিল হচ্ছে আমি ভার্ব কিভাবে চিনবো। এখন আমাদের একটু ভার্বের ক্লাসিফিকেশন দেখতে হবে। এক এক গ্রামারিয়ান ভার্বকে এক এক ভাগে ভাগ করছে, বাট ক্লাসিফিকেশন কোনো সময় ভালো কোনো সায়েন্স না ভাইয়া। হ্যাঁ, তারপরে আমরা জাস্ট জেনে রাখার জন্য এটা একটা কমন ভাগ জেনে রাখবো। ভার্বকে প্রধানত আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সরি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এটা নিয়ে অলরেডি তোমাদের ক্লাস হয়েছে বা সামনে হবে, যে এই যে নন ফাইনিট ভার্ব কারা কারা আছে, ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কথা বলবো এই যে ফাইনিট ভার্ব নিয়ে। ফাইনিট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অক্সিলারি ভার্ব, একটা কি প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব আবার হচ্ছে প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, পেরিফ্রেস্টিক অক্সিলারি। এগুলা ভাগগুলা লাগে না, জাস্ট মডেল অক্সিলারি জানলেই হবে। কিন্তু প্রিন্সিপাল ভার্বকে তুমি দেখো এখানে তিন ভাগে ভাগ করতেছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, এগুলা পড়তে হবে। এবং এই যে ট্রানজিটিভের ভিতরে যে ভাগগুলো আছে, ফ্যাক্টিটিভ, কগনেট, কজিটিভ, রিফ্লেক্সিভ, গ্রুপ ভার্ব, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। এছাড়াও আমরা ইনকহেটিভ ভার্ব, মার্জিনাল ভার্ব সব বেশ কিছু ভার্ব দেখবো। আচ্ছা আসো, এখন প্রথমে আমরা দেখি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল মানে কি? তার শক্তি বেশি না? কি মনে হয় যে সে তো নিজেই মেন? তার মানে যে ভার্ব নিজেই নিজের কাজ প্রকাশ করতে পারে বা নিজেই নিজের বাক্যের অর্থ করতে সক্ষম হয়, তাকে কি বলা হয় বলতো? প্রিন্সিপাল ভার্ব বলে। অন্যভাবে বলা যায়, যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত
অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত নিজেই বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলে। ধরো আমি যদি বলি হি প্লেইজ ফুটবল, এখানে কি ডু ডাজ ডিড বা কিছু লাগতেছে? কিছু লাগতেছে না, সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে, সে নিজেই একাই 100। ঠিক আছে, এজন্য প্লেসটা কি হয়ে যাচ্ছে বলো তো? প্রিন্সিপাল, ঠিক, বা মেইন ভার্ব। মেইন ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল বানানটা একটু খেয়াল রাখো, এখানে কিন্তু PAL, আর যেটা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল এই যে এইটার মানে হচ্ছে কি বলতো? অধ্যক্ষ বা প্রধান শিক্ষক। হ্যাঁ, দুইটা কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, এখন কিছু পয়েন্ট আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে যেহেতু প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না, তাই বাক্যে একটা মাত্র ভার্ব থাকলেই সেটা প্রিন্সিপাল বা মেইন ভার্ব হবে। ধরো আমি বললাম আই অ্যাম এ বয়, ধরো এখানে মাঝখানে লিখি আই অ্যাম আ বয়। এখন তোমার প্রিভিয়াস নলেজ দিয়ে বলবো ভাই এম তো একটা অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্ব বাক্যে কখন আসবে? যখন একটা মেইন ভার্ব থাকবে, আর যখন আমার মেইন ভার্ব থাকবে না তখন অক্সিলারি ভার্বটাই কি মেইন ভার্ব হিসেবে কাজ করবে। তাহলে আই এম এ বয় যদি বলি তাহলে কি এমটা কি আমার মেইন ভার্ব, আই ডিড দ্য সাম, তাহলে ডু ডাজ ডিড তো সাধারণত অক্সিলারি ভার্ব হিসেবেই কাজ করে। বাট এখানে কি হচ্ছে বলতো? এখানে এটাই মেইন ভার্ব, কারণ কি আমার কোনো অক্সিলারি ভার্ব নেই। ঠিক আছে, আচ্ছা, এইটা আমাদের খুব জেনেরিক একটা কথাবার্তা যে প্রিন্সিপাল ভার্বের সাথেই কিন্তু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় এস বাই এস যুক্ত হয়, কিন্তু অক্সিলারি ভার্বের সাথে কিন্তু হয় না। ঠিক আছে, ধরো হি গোজ টু স্কুল, এখানে গোটা কি আমার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এইটা হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখেই কিন্তু এর সাথে ইএসটা যুক্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে খুব নর্মাল একটা স্ট্রাকচার, যে আমাদের দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে আমার মেইন ভার্ব বসবে। ধরো আমি যদি বলি উই শুড অবে আওয়ার প্যারেন্টস, তাহলে কি শুডটা এখানে কি অবে, এ তো আই অবে ইউ যদি বলি আমি তো নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছি। তাহলে এইটা ভাইয়া আমার মেইন ভার্ব, আর এই যে শুডটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছি? বলো এই পর্যন্ত বুঝছি কিনা? তাহলে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল, আমি কেন থিওরি পড়াই, আগে কিন্তু থিওরি নিয়ে প্রশ্ন আসতো, এখন হয়তো আসে না, বাট জেনে রাখা ভালো। থিওরি না জানলে তুমি ভালো কিছুই মানে উত্তর করতে পারবে না কনফিডেন্সের সাথে। তাহলে নো সেন্টেন্স ক্যান বি ফর্ম উইথাউট প্রিন্সিপাল ভার্ব হবে, ট্রানজিটিভ ভার্ব ছাড়া হইতে পারে। ট্রানজিটিভ ভার্ব ছাড়া হইতে পারে দেখেই তো দুনিয়াতে ইনট্রানজিটিভ ভার্বের হচ্ছে অস্তিত্ব। আর ফ্যাক্টিটিভ ভার্বটা কি ট্রানজিটিভ ভার্বেরই একটা এক্সটেনশন বা ফর্ম, একটু পরে আমরা যাই আরো ভালো বুঝবো। বাট প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সময়ই সেন্টেন্স ফর্ম হতে পারে না। এখন বলতে পারো ভাই অক্সিলারি ভার্ব দিয়ে হইতে পারে, হ্যাঁ তার নাম অক্সিলারি ভার্ব, কিন্তু সে বাক্যে কাজ করলে হয়ে যাচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন আসো আমরা অক্সিলারি ভার্ব নিয়ে জানি। অক্সিলারি ভার্ব, অপারেশন ভার্ব, হেল্পিং ভার্ব অথবা অ্যানোমালাস ভার্ব। এইটার মানে কি? প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস, মুড প্রকাশের জন্য যে সকল ভার্ব কাজ করে। ধরো প্রিন্সিপাল ভার্ব তার দরকার ভাই আমি একটা টেন্স প্রকাশ করব, তারপর হচ্ছে আমি ভয়েস বা মুড প্রকাশ করব, তাহলে আমাকে একটু হেল্প করেন। ধরো আমি যদি বলি হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে দেখো ডু তো আমার প্রিন্সিপাল ভার্ব জানি, ইজটা কি করতেছে তাকে টেন্স প্রকাশ মানে টেন্সটা প্রকাশ করতে ভূমিকা রাখতেছে না। কারণ কি এটা কি ইজটা তারা আসলে কি করতেছে, সে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইটা প্রকাশের জন্য ভূমিকা রাখতেছে না। তাহলে এখানে ইজটা আমার কি টেন্স প্রকাশে ভূমিকা রাখতেছে। মুডটা তোমরা এখন বুঝবা না, বাট আমি ওইদিকে যাইতেও চাই না। সো এক্ষেত্রে এটা কি বলতো অক্সিলারি ভার্ব। এখন তোমরা বলতে পারো ভাই অক্সিলারি ভার্ব কয় ধরনের? হ্যাঁ, অক্সিলারি ভার্ব মেইনলি 4 ধরনের। একটা হচ্ছে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, বি, বিন, বিং, কিন্তু এদের সবগুলাকে ধরা হয় একটা ফর্ম। ঠিক আছে, এজন্য এরা মূলত একটা ভার্বেরই ভিন্ন ফর্ম। তারপর ধরো আমাদের হ্যাভ ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরাও কি মূলত হ্যাভ ভার্বেরই ভিন্ন ফর্ম, এজন্য এটারও একটা ধরা হয়। তারপর ধরো ডু ভার্ব আছে, ডু, ডাজ, ডিড, এদেরকেও মূলত কয়টা ধরা হয় বলতো? একটা ধরা হয়। এখন তুমি বলতে পারো ভাইয়া তাইলে মডাল ভার্ব কয়টা? 9টা। শ্যাল, শুড, উইল, তারপর হচ্ছে তোমার ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, অট টু। ঠিক আছে, এগুলা হচ্ছে আমার মডাল ভার্ব। ঠিক আছে, এইটা হচ্ছে 9টা।
তাইলে এইদিকে 3টা আর এইদিকে 9টা, 9 আর 3 কয়টা হয়? 12টা। তাইলে আমাদের অক্সিলারি ভার্ব কয়টা বলো তো? আমাদের অক্সিলারি ভার্ব কয়টা? টোটাল 12টা অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এবং এইটার থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসছে, এবং তুমি দেখো এটা ইসলামিক ইউনিভার্সিটিতে 15-16 সালে আসছে, ডেন্টালে আসছে 23-24 সালে। এটা যখন আসছে ডেন্টালে অত মানুষ এটা জানতোই না, ঠিক আছে, বাট এটা কিন্তু চলে আসছে, থিওরিটা চলে আসছে 12। তার মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কোথা থেকে প্রশ্ন আসে এটা জানা ইম্পর্টেন্ট। কোনো একটা পরীক্ষার প্রশ্ন যেখানেই আসুক, ইউনিভার্সিটি লেভেলে, মেডিকেলে, ওইটা তোমার জানতে হবে, ওই থিওরিটা তোমার জানতে হবে। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার বলো তো? তাইলে এখন আমরা চলে যাব ফাইনিট ভার্ব। খুবই সহজ, ফাইনিট ভার্ব খুবই সহজ। ফাইনিট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনিট ভার্ব মানে কি বলতো? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে কি? যে ভার্ব বাক্যের এক্সপ্রেশন বা ভাব সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে, তাদেরকে ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। এখন বলবা ভাই মনের ভাব কেমনে প্রকাশ করে? আমার বন্ধু বান্ধবী মনের ভাব আমি বুঝতে পারি না, আপনি কি ভার্ব করেন? ভাই দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবা যে সাবজেক্টের নাম্বার, পার্সন এবং সেন্টেন্সের টেন্স অনুসারে যে ভার্বের পরিবর্তন হয়। সাবজেক্টের আরো সহজ করে দিব, নাম্বার পার্সন এবং সেন্টেন্সের টেন্স অনুসারে যে ভার্বের ফর্ম চেঞ্জ হয়। আরো সহজ করে বলি, টেন্স চেঞ্জেস, এবং টেন্স চেঞ্জ করলে যদি ভার্ব চেঞ্জ হয়, ভার্ব চেঞ্জেস, তাইলেই সেটাই হচ্ছে আমার, সেই ভার্বটাই হচ্ছে আমার ফাইনিট ভার্ব। আসো আমরা কিছু উদাহরণ দেখি। ধরো গো ফাইনিট ভার্ব কিনা আমরা একটু টেস্ট করব। গোটা কিন্তু দেখো টেন্স অনুসারে চেঞ্জ হয়ে যাচ্ছে, গোজ হয়ে যাচ্ছে, ওয়েন্ট হয়ে যাচ্ছে। আবার ধরো সাবজেক্টের নাম্বার, পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে কি এস বাই এস যুক্ত হচ্ছে। তো এইরকম যারা আছে তারা কি ফাইনিট ভার্ব। এখন বলতে পারো ভাইয়া আরো সহজ করে বলেন, শর্টকাট বলেন। হ্যাঁ, এখন আমরা আসো কিছু শর্টকাট বলি যে সহজে ফাইনিট ভার্ব কিভাবে চিনবা। ফাইনিট ভার্ব ভার্বের বেস ফর্ম V1 V2, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম V1 V2, V3 অবশ্যই হবে না, এটা হবে না, ঠিক আছে, এটা নন ফাইনিট ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমাদের বি ভার্ব যেগুলো আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা ফাইনিট ভার্ব হতে পারে। হ্যাভ ভার্ব যেগুলো আছে ফাইনিট ভার্ব হইতে হবে। এই হ্যাভটা অবশ্যই V2, নট V3 কিন্তু ফাইনিট ভার্ব হয় না। ডু, ডাজ, ডিডটা কি ফাইনিট ভার্ব, ঠিক আছে। এগুলো আমরা একটু দেখবো, এগুলা দেখলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া নন ফাইনিট ভার্ব কি? ভাই খুবই সহজ, নন ফাইনিট ভার্ব তারা যারা আছে মানে মনের ভাব প্রকাশ করতে পারে না, এরা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এখন এখানে মেন কথা হচ্ছে তোমার টেন্স চেঞ্জ হলেও ভার্বের চেঞ্জ হয় না, জাস্ট এই কথাটা মনে রাখবা। টেন্স পরিবর্তন মানে সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স কিছু পরিবর্তন হলে এর কোনো চেঞ্জ নাই। টেন্স পরিবর্তন হলেও যে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এ কি ভার্ব বলতো? এ হচ্ছে নন ফাইনিট ভার্ব, ঠিক আছে। ধরো আই স হিম কামিং, এখানে কি পাস্ট টেন্স না, এখানে কি কামিংটা কি কামিংই আছে। আবার আই সি হিম কামিং, এ কামিংই আছে, তাহলে প্রেজেন্ট টেন্সেও যা আছে পাস্ট টেন্সেও তাই আছে, প্রেজেন্ট টেন্সেও যা আছে পাস্ট টেন্সেও তাই আছে, এরকম প্রেজেন্ট টেন্সেও যা আছে পাস্ট টেন্সেও যা আছে। টেন্স পরিবর্তন হইলে যাদের চেঞ্জ হয় না, প্লাস ধরো এখানে যদি আয়ের জায়গায় ইউ থাকতো তাইলেও কামিংই থাকতো, অর্থাৎ সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স ভেদে যে ভার্বের পরিবর্তন হয় না সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব বা ভার্বালস নিয়ে তোমাদের ডিটেলসে পড়াইছি যে ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড এরা হচ্ছে নন ফাইনিট ভার্ব। টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ, আর ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা কি জেরান্ড, আর পার্টিসিপল কি বলতো? ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, বুঝছো? V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল।
এজন্যই কিন্তু বলছি ভি টু পর্যন্ত হচ্ছে তোমার কি বলতো ফাইনিট ভার্ব, বাট V3 কি পাস্ট পার্টিসিপল, বা পাস্ট পার্টিসিপল তো আদতে কি একটা নন ফাইনিট ভার্ব। আর পারফেক্ট পার্টিসিপলটা কি হ্যাভিং প্লাস V3 যখন ভার্ব বা অ্যাডজেক্টিভ বোথ হিসেবেই কাজ করে। এগুলা পড়াইছে, এগুলা আর দরকার নেই। এখন আসো আমরা দুইটা ভার্ব দেখবো, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা জানার আগে আমরা একটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে আমরা একটা কথা জেনে নিব। এখন অবজেক্ট মানে কি ভাইয়া? কর্ম। অবজেক্ট মানে হচ্ছে কর্ম। এখন ঘটনা হচ্ছে, ধরো আমি বললাম আই গেভ হার আ ফ্লাওয়ার। এই বাক্যে অবজেক্ট কয়টা তোমরা বলো তো? আমরা মেইন ভার্বকে দুইটা প্রশ্ন করতে পারি, একটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করতে পারি, একটা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করতে পারি। এখন কি দিয়ে প্রশ্ন করলে, আমি ভ্যালিড প্রশ্ন করলে যদি ভ্যালিড উত্তর পাই তাহলে সেটা অবজেক্ট। আবার কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা একটা ভ্যালিড উত্তর পাই তাহলে সেটাও হচ্ছে অবজেক্ট। তাহলে আসো আমরা এই বাক্যটা একটু দেখি, যে আই গেভ হার আ ফ্লাওয়ার, আমি তাকে একটা ফুল দিয়েছিলাম। আমি তাকে কি দিয়েছিলাম? ফুল দিয়েছিলাম, আ ফ্লাওয়ার। ঠিক আছে, আমি কাকে দিয়েছিলাম? তাকে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কি এবং কাকে দুইটাই আছে, তাইলে কি এখানে ডাবল অবজেক্ট আছে। ঠিক আছে, আচ্ছা এখন ঘটনা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে অবজেক্টটা পাবো সেটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে অবজেক্টটা পাবো এটাকে বলবো আমরা ইনডিরেক্ট অবজেক্ট। এখন এইটা বোঝানোর জন্য একটা কনসেপ্ট আমাদের লিঙ্গুইস্টিক্সে আছে, সেটা হচ্ছে ডিরেক্টনেস ভার্সেস ইনডিরেক্টনেস। খুব সহজ। ধরো এইটা তুমি দেখো যে আই গেভ হার এ ফ্লাওয়ার, আমি তাকে একটা ফুল দিছি। এখন ফুলটা তো আগে তো আমি ফুল দিছি, আমার ডিরেক্ট কানেকশনটা কার সাথে? ফুলের সাথে না। এজন্য আমাদের বস্তুবাচক যারা আছে তাদেরকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, এবং কি দিয়ে প্রশ্ন করলে আমরা ডিরেক্ট অবজেক্ট পাই। ঠিক আছে, আবার যেটা হচ্ছে আমি কাকে দিছি? তাকে দিছি, তার মানে এ একটা ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তার মানে কি ব্যক্তিবাচক মানেই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখন ঘটনা হচ্ছে ভাইয়া আপনি এটা আমাকে কেন পড়াইলেন? এটা পড়ে আমার লাভ কি? আচ্ছা, তাহলে এই যে আমরা অবজেক্ট দেখলাম, অবজেক্ট আমাদের কই কাজে লাগে? ধরো যে ভার্বের অবজেক্ট থাকে, মানে যে ভার্বের অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট প্রয়োজন হয়, সেই ভার্বই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে ধরো হি ডিড দিস, এখন আমরা যদি প্রশ্ন করি সে কি করছে, সে এইটা করছে, তাহলে কি এইটা আমার অবজেক্ট। যেহেতু এখানে আমার অবজেক্ট আছে সেহেতু এই ভার্বটাকে আমরা বলতেছি ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তারপর ধরো শি উইল গিভ মি আ পেন, সে আমাকে কি দিছে? কলম দিছে। কাকে দিছে? আমাকে দিছে। তাহলে এখানে দুইটা অবজেক্ট আছে, ডাবল অবজেক্ট আছে। তাহলে ডাবল অবজেক্ট থাকলে এই ভার্বটাকে আমরা বলি হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব। যেহেতু তোমাদের মানে গ্রামার বইগুলোতে ডাই ট্রানজিটিভ ব্যাপারটা একটু কম আছে, অপশনে যদি কোনো জায়গায় পাও ডাই ট্রানজিটিভ দিয়ে দিবা, আর নইলে এটারে তোমাদের লেভেল পর্যন্ত ট্র্যাডিশনাল গ্রামার বুকগুলা হচ্ছে ট্রানজিটিভ ভার্বই ধরে। ঠিক আছে, সো যদি ডাই ট্রানজিটিভ অপশনে থাকে তাহলে অবশ্যই ডাই ট্রানজিটিভ দিবা। ঠিক আছে, আচ্ছা তাইলে এখন ইনট্রানজিটিভ ভার্ব মানে কি ভাই? এখানে আমার অবজেক্ট নাই, নো অবজেক্ট। এখন আমরা বাঙালিরা যৌক্তিক প্রশ্নও করতে পারি না, পার্সন, এই দুইটা অন্য কোনো কিছু তাহলে গ্রান্টেড হবে। নয় একটা পার্সন আছে নাই, তাহলে এটা আমাদের কি হবে? কোনো অবজেক্ট নাই, এবং এটাকে আমরা কি বলবো বলতো? ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ইনট্রানজিটিভ ভার্ব বলবো। বাংলা যে লেখাগুলো আছে নিজেরা পড়লেই বুঝতে পারবো, ভাইয়া যা বলছি তাই। এটা হচ্ছে রিডিং দিবা। যারা একদমই কম বুঝো, মনে হয় ভাইয়া যে কথাগুলো বলছি একটু সাজায় দেন, সাজায় দেওয়া আছে, রিডিং পড়লেই বুঝতে পারবা। ধরো উই মেক বাস্কেটস, এইটা কি ডেন্টালে 24-25 সেশনে আসছে। আমরা ঝুড়ি বানাই, তাহলে আমরা কি বানাই? আমরা ঝুড়ি বানাই। তাহলে এখানে কি আমার একটা অবজেক্ট আছে? যেহেতু আমার একটা অবজেক্ট আছে সেহেতু এটা আমার কি বলতো? ট্রানজিটিভ ভার্ব।
সেই তো আমার এটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা দেখো, ফাদার লাভস মি, তাহলে কি বাবা কি ভালোবাসে? কোনো বস্তু পাওয়া যায় না, কাকে ভালোবাসে? আমাকে। তাহলে কাকে দিলে কি উত্তর পাওয়া যাচ্ছে? এটা মেডিকেলে আসছে 22-23 সেশনে, তাহলে এটা কি হবে বলো তো? ট্রানজিটিভ ভার্ব, তাই না? আচ্ছা দেখো, আই প্লে ফুটবল, আমি কি খেলি? আমি কি খেলি? ফুটবল খেলি। তাহলে উত্তর তো আমি পেয়েই যাচ্ছি, তাহলে এটা কি? ট্রানজিটিভ ভার্ব। দেখছো কত প্রশ্ন আসছে, এগুলা পারবা, এগুলা নিজেরা দেখলেই পারবা। আচ্ছা এখন আসো আমাদের লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্ব বা কপুলা, এইটা পড়ি। এইটার মানে কি? আমরা সাবজেক্টও পড়ছি, অবজেক্টও পড়ছি, তাই না? এখন এইরকম কিছু ভার্ব আছে, এরকম কিছু ভার্ব আছে যারা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে অভিন্নতা প্রকাশ করে, মানে সাবজেক্ট এবং অবজেক্টকে সোজা কথা লিঙ্ক করে। মানে এদেরকে সাবজেক্ট দিয়েও, মানে সাবজেক্টও যা বোঝায় অবজেক্টও তাই বোঝায়। মানে সাবজেক্টও যদি ভালো বোঝায় অবজেক্টও ভালো বোঝাবে, সাবজেক্ট যদি মন্দ বোঝায় অবজেক্টও মন্দ বোঝাবে। তাহলে এই যে সাবজেক্ট এবং অবজেক্টকে লিঙ্ক করলো বা যুক্ত করলো, একেই বলা হয় হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, কপুলেটিভ ভার্ব বা তোমার কি কপুলা। ধরো হি ওয়েন্ট ম্যাড, এটা লিঙ্কিং ভার্ব কিনা টেস্ট করব। কে হইছে পাগল? সে। সে কি হইছে? পাগল। তার মানে এখানে পাগলও যে, সেও সে। তাইলে এখানে আমরা বলতে পারি সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়েছে। তাহলে এই ভার্বটাকে আমরা কি বলবো বলতো? লিঙ্কিং ভার্ব বলবো। ঠিক আছে, তারপর ধরো হি রিমেইনস সাইলেন্ট, তাহলে কি সাইলেন্ট কি? সে। সে কি? সাইলেন্ট। দুইটা একই জিনিস বুঝাইছে বা অভিন্নতা বুঝাইছে, তাইলে রিমেইনসটা কি তোমার হচ্ছে কপুলেটিভ ভার্ব। ধরো দ্য প্রমিস সাউন্ডস হলো, হলো মানে ফাফা। ঠিক আছে, এখন এখানে তোমার যে প্রমিসটা, সেটাও কি তোমার হলো বুঝাইছে, আবার হলো কি বুঝাইছে? প্রমিসটাও বুঝাইছে। তাইলে এখানে কি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে অভিন্নতা বুঝাইছে। তাহলে এটা কি হবে বলতো? একটা লিঙ্কিং ভার্ব হবে। এইটা একটা লিঙ্কিং ভার্ব হবে। তারপর ধরো দ্য গার্ল লুকস হ্যাপি, ঠিক আছে, তাইলে এখানে মেয়েটা কি? খুশি। আবার খুশি কে বলতো? এই মেয়ে। তাহলে এখানে এটা কি হবে বলতো? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। তো তোমার অপশনে কিন্তু লিঙ্কিং ভার্ব না থেকে কপুলেটিভ ভার্বও থাকতে পারে, আবার ধরো সেটাও নাই, তোমার একটু স্টাইল করে আছে, কপুলা থাকতে পারে। সবগুলাই কিন্তু একই জিনিস। এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে, এগুলো আমরা দেখবো। তোমার একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া লিঙ্কিং ভার্ব তো এই সাবজেক্ট অবজেক্ট অভিন্নতা বোঝায় কিনা, আমি তো যদি না বুঝি শর্টকাট কিছু বলেন। হ্যাঁ, তুমি বিভিন্ন বইতে দেখবা যে কিছু লিঙ্কিং ভার্বের উদাহরণ তোমার দেওয়া থাকে। হ্যাঁ, তো এইটাকেই আমি একটা টিপস, মানে ট্রিক্স দিয়ে মনে রাখাই যে আরএফএল এর ব্যাটস জিপি। আরএফএল এর ব্যাটস জিপিতে কি? আরে কি? রিমেইন রান। এফতে কি? ফিল। এলতে কি? লুক। বিতে কি? বিকাম। এতে কি? অ্যাপেয়ার। টিতে কি? টেস্ট টার্ন। এসতে কি? স্টে, সিমস, সাউন্ড, স্মেল। এগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে জিপি। জিতে কি? গেট, গ্রো। আর পিতে কি? প্রুফ। এখন এখানে একটা শর্ত আছে। ধরো আমি যদি বলি আই হ্যাভ ফিল ফর ইউ, ফিল ফর ইউ, এখন আমার তোমার জন্য অনুভূতি আছে। এখন এইটা কি লিঙ্কিং ভার্ব? না। এখানে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে অভিন্নতা বোঝায় না, যে তুমি যা আমি তাই, এটা কিন্তু বোঝায় না। তাইলে এই ভার্বগুলা তোমাদের ম্যাথের মতো একটা শর্ত লিখে দিই। হ্যাঁ, এই উল্লেখিত ভার্বগুলো তখনই লিঙ্কিং ভার্ব হবে যখন শুধুমাত্র সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে অভিন্নতা থাকবে, অভিন্নতা থাকবে। ধরো আমি যদি বলি আই ফিল, কি বলা যায়? আই ফিল গিডি, ঠিক আছে, মানে মাথা ঘোরাচ্ছে। তাইলে এই গিডিও যা, আমিও তা, আমিও যা, গিডিও তা। তাইলে এই ক্ষেত্রে ফিলটা হচ্ছে তোমার কি? লিঙ্কিং ভার্ব। সো এটা বুঝতে হবে যে এগুলা জাস্ট অনেক বইতে বা অনেক জায়গায় দেখবা জাস্ট বলে এই ভার্বগুলো থাকলেই লিঙ্কিং ভার্ব। না, এই ভার্বগুলো থাকলেই লিঙ্কিং ভার্ব হয় না। ঠিক আছে, এই শর্তটা যদি পূরণ করে তাইলেই শুধুমাত্র লিঙ্কিং ভার্ব হবে। এজন্যই কিন্তু প্র্যাকটিস করানোর সময় বারবার তোমাদেরকে বললাম। ঠিক আছে, ধরো দ্য প্রমিস সাউন্ডস হলো, ঠিক আছে, যে সাউন্ডস, প্রমিসটা কি? ফাফা। ফাফা কি আবার
হচ্ছে প্রমিস। তো এই যে অভিন্নতা প্রকাশ করছে এই জন্যই এরা লিঙ্কিং ভার্ব। এখন আমরা দুইটা স্ট্রাকচার পড়বো, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে সরাসরি যদি একটা ওয়ার্ড থাকে, লিঙ্কিং ভার্বের পর সরাসরি একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ। আর লিঙ্কিং ভার্বের পর যদি আমার হচ্ছে কি থাকে বলতো, প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব, মানে যদি কোনো প্রিপোজিশন থাকে তাইলে এরপর যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ধরো শি ওয়েন্ট ক্রেজি, তাইলে এখানে সে কি হয়ে গেছে, পাগল কি হয়েছে সে, এবং এখানে এটা কি লিঙ্কিং ভার্ব, এর লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের পর জাস্ট একটা শব্দ আছে এজন্য এটা কি অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি সম্পদ লুকস আপ হ্যাপিলি, তাইলে সম্পদ কিভাবে দেখছে হ্যাপিলি, এ কি সম্পদ, তাহলে এইটা লুকস আমার হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, বাট লিঙ্কিং ভার্বের পর যেহেতু আপ আছে, লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন থাকলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, ঠিক আছে। দেখো হানি টেস্ট সুইটলি, এটা কি ঠিক না, এটা ভুল, কারণ কি টেস্ট মধুজা সুইটটা, তাহলে কি এখানে আমার শুধু লিঙ্কিং ভার্ব আছে, তাহলে শুধু লিঙ্কিং ভার্ব যদি থাকে, তাহলে লিঙ্কিং ভার্ব যদি শুধু থাকে তাহলে লিঙ্কিং ভার্বের পর আমাদের কি হবে বলতো, অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমার এটা কি হবে কারেকশনে, হানি টেস্ট সুইট, ঠিক আছে। তারপর ধরো হি ওয়ার্কস সাইলেন্টলি, এটা কি হবে তোমাদের কাছে মানে প্রশ্নটা রয়ে গেল, ঠিক আছে। আচ্ছা দেখো, দ্য রোজেস ইন আওয়ার গার্ডেন স্মেল রিয়েলি ড্যাশ ইন দিস ইয়ার, তার মানে কি আমাদের এখানে কি স্মেল করছে সুইট, তাই না, সুইট কি আমাদের রোজরা। এখন এখানে ভাই অ্যাডভার্ব আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এগুলা বাদ দাও, বাট মেইন কথা কি দ্য রোজেস স্মেল ড্যাশ দিস ইয়ার, তাহলে কি যা সুইট তাই কি রোজ করছে, তাহলে কি এখানে সুইট হবে, তাহলে এখানে অ্যাডভার্ব থাকতেই পারে, অ্যাডভার্বের পজিশন তো থাকতেই পারে, তাই না, তাহলে এটা কি হবে বলো তো, সুইট হবে। আবার ধরো আমরা কিন্তু আবার মাত্রই বললাম যে লিঙ্কিং ভার্বের পরে তোমার প্রেপোজিশন আছে, তারপর যদি আমার কিছু থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হবে, যেরকম হি লুকস আফটার কেয়ারফুললি, আই টেস্টেড দ্য স্যুপ হাংগ্রিলি। তো এখানে দুইটা জিনিস আছে, যে একটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পর প্রিপোজিশন অথবা লিঙ্কিং ভার্বের পর অবজেক্ট। ধরো লিঙ্কিং ভার্বের পর অবজেক্ট মানে কি, আই টেস্টেড আমি কি দেখছি, দ্যাট, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো, মানে লিঙ্কিং ভার্বের ঠিক পরে যেটা থাকবে সেইটাই হচ্ছে লিঙ্কিং ভার্বের অবজেক্ট। তাহলে এরকম লিঙ্কিং ভার্বের পরে ঠিক একটা ওয়ার্ড থাকলে বা লিঙ্কিং ভার্বের পরে প্রেপোজিশন থাকলে পরে হয় অ্যাডভার্ব, কিন্তু লিঙ্কিং ভার্বের পর ডিরেক্ট যদি আমি কোনো পার্টস অফ স্পিচ বসাই দিই তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা আসো, তাহলে এটা তোমরা বলো তো কি হবে, ব্যাখ্যা লেখা আছে আমি তোমাদেরকে বলি। দ্য ডিটেকটিভ লুকড ফর দ্য ফুটপ্রিন্টস কশাসলি। এখন ঘটনা হচ্ছে এই যে লুকড ফর, আমার কিন্তু অলরেডি লুক একটা কি, আমি কিন্তু এতটুকু আইডিয়া এতক্ষণে হয়ে গেছে, লুক একটা তোমার কি লিঙ্কিং ভার্ব, এরপরে প্রিপোজিশন আছে, কি দেখছি বলতো, ফুটপ্রিন্টস দেখছি, তাহলে লিঙ্কিং ভার্বের অবজেক্ট, তাহলে এরপরে কি হবে বলতো, অ্যাডভার্ব হবে, এরপরে হবে অ্যাডভার্ব। দেখছো ডাবিতে 97-98 সেশনে আসছে, মানে আমারও জন্মের 5-6 বছর আগে, তাহলে তো তোমাদের তখন খবরই নেই, ঠিক আছে, বুঝছি এ পর্যন্ত বুঝছি বলতো। তারপরে আমরা একটা ভার্ব পড়বো, সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব পড়বো, এটা খুবই সহজ একটা ভার্ব, বাট অনেকেই বোঝে না, ঠিক আছে। ধরো আমি বললাম উই ইলেক্টেড হিম, এটা কোন ভার্ব বলতো, উই ইলেক্টেড হিম এটা কোন ভার্ব, আমরা তাকে নির্বাচন করলাম, আমরা কি করলাম মিলে না, আমরা কাকে করলাম নির্বাচিত, কাকে দিয়ে প্রশ্ন করলে মিলে, তাহলে একে কিন্তু আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব। ইলেক্টেড কিন্তু আমার একটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু ভাই ট্রানজিটিভ ভার্ব হইলেও তোমার মনে হচ্ছে না এখানে কোনো কিছুর গ্যাপ আছে, আমরা তাকে নির্বাচিত করলাম। এখন তোমার কাকের উত্তর তুমি পেয়ে গেছো, কিন্তু কির উত্তর তো তুমি পাও নাই, যেহেতু তুমি কির উত্তর পাও নাই, সেই তো তোমার কাছে কিন্তু মনে হচ্ছে যে আরে আমার তো মনের ভাব আসলে প্রকাশ পায় না। বেসিক্যালি ভাষা কি মনের ভাব প্রকাশ করার জন্য। সো আমরা যদি এখানে বলি যে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, কথার কথা আমরা তাকে চেয়ারম্যান বানাইলাম, তাহলে কিন্তু কাকে প্রশ্নের উত্তরও পেয়ে যাচ্ছ। তাহলে এই যে তুমি এক্সট্রা একটা ওয়ার্ড আনলা, এই এক্সট্রা ওয়ার্ডটা কি বলতো, এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট।
তো এইটাকে আমরা বলতে পারি অবজেক্ট, ঠিক আছে। তো এইরকম যখন ট্রানজিটিভ ভার্ব নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে না, এরকম একটা অবজেক্টের প্রয়োজন হয়, তখন এই ট্রানজিটিভ ভার্বের নতুন একটা নাম হয়ে যায়, সেটাকে বলা হয় হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, সেটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে। এবং এই যে অবজেক্টটা একে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট, লিখলাম না ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে এরকম ফ্যাক্টিটিভ ভার্ব যদি হতে হয় আমার অবশ্যই প্রথমে সেটা ট্রানজিটিভ ভার্ব হইতে হবে, সে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারবে না, পরে আমার একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট লাগবে, ফ্যাক্টিটিভ অবজেক্ট আইনা আমি যদি পূরণ করতে পারি তাহলে সেটা ফ্যাক্টিটিভ ভার্ব হবে। তাহলে দেখো উই ইলেক্টেড হিম, আমি কিন্তু অলরেডি এটা বলছি ট্রানজিটিভ ভার্ব, যখনই আমাদের সিআর ফ্যাক্টিটিভ অবজেক্ট চলে আসলো তখন কিন্তু এই ট্রানজিটিভ ভার্বটা কি হয়ে গেল, ফ্যাক্টিটিভ ভার্বে কনভার্ট হয়ে গেল। উই নমিনেটেড হার, তাহলে এখানে নমিনেটেডটাকে আমরা কি কাকে নির্বাচিত করছি, তাকে, তাহলে এটা কি ট্রানজিটিভ ভার্ব। ঠিক তারপরে যখন আমার অবজেক্টটা চলে আসবে তখন সেটা হয়ে যাবে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে যখন কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট ছাড়াও অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া পূর্ণ অর্থ প্রকাশ পায় না তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। আর এই যে অর্থ সম্পূর্ণ করতে অতিরিক্ত ওয়ার্ডটা প্রয়োজন হইলো একে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট, ঠিক আছে। জাস্ট তুমি এতটুকু বুঝলেই তোমার জন্য এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া ফ্যাক্টিটিভ ভার্বের কিছু দিয়ে দেন, আমাকে লিস্ট দিয়ে দেন। এখানে কিছু লিস্ট আছে যে ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, কনসিডার, কিন্তু এগুলা ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে তখনই ব্যবহৃত হইতে পারবে, শর্তটা কি, যদি এবং কেবল যদি এদের ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে, ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে। মানে ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকতে গেলে অবশ্যই তাদেরকে আগে ট্রানজিটিভ ভার্ব হইতে হবে, কারণ ট্রানজিটিভ ভার্ব হওয়ার পর তাদের অর্থ থাকবে না, নতুন একটা ওয়ার্ড আনতে হবে, তারপরে যেটা হবে তাইলেই আমাদের হবে হচ্ছে ফ্যাক্টিটিভ তোমার কি ভার্ব। ধরো আই কনসিডার্ড হিম ফর দ্য পোস্ট, আমি কাকে কনসিডার করছি, তাকে, কি কনসিডার করছি মিলে না, তাহলে এইটা কিন্তু আমার কোনো ফ্যাক্টিটিভ অবজেক্ট না, এটা কিন্তু আমার ফ্যাক্টিটিভ অবজেক্ট না। যেহেতু এটা ফ্যাক্টিটিভ অবজেক্ট না সেহেতু এটা কিন্তু আমার ট্রানজিটিভ ভার্বই রয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে বলি আই কনসিডার হিম সিআর, আমি তাকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে করছি, আচ্ছা আমি কাকে করছি, তাকে করছি, কি করছি, সিআর হিসেবে করছি, তাহলে এইটা কি আমার ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেহেতু আমার এটা ফ্যাক্টিটিভ অবজেক্ট সেহেতু এটাকে আমি কি বলবো বলতো, ফ্যাক্টিটিভ ভার্ব বলবো, ফ্যাক্টিটিভ ভার্ব বলবো, ঠিক আছে, ফ্যাক্টিটিভ ভার্ব বলবো। ওকে, আচ্ছা তাহলে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, অনেকে লাভ দিয়ে ট্রানজিটিভ দেখাবা না ভাই, এটা ট্রানজিটিভ হইলেও এর একটা স্পেশাল নাম আছে, সে কি ফ্যাক্টিটিভ ভার্ব। বুঝছো, বুঝছো, দেখো কোথায় ফ্যাক্টিটিভ অবজেক্ট আছে, কেন তোমাদেরকে ভাই পড়াই, দেখো ফ্যাক্টিটিভ অবজেক্ট নিয়ে কেন এত বললাম, এটার উত্তর তোমরা করবা, কমেন্টে তোমরা করবা যে এটার উত্তর কি হবে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে ধরো ইনকহেটিভ ভার্ব। ইনকহেটিভ ভার্ব মানে কি, ইনকহেটিভ ভার্ব হলো এমন ভার্ব যা তোমার কি অবস্থান পরিবর্তন বর্ণনা করে, মানে তোমার এটা কোনো কাজ শুরু হইছে, আরম্ভ হইছে এরকম বোঝায়। মানে ধরো তোমার আগে একটা ইনিশিয়াল অবস্থান ছিল, তার সেখান থেকে তুমি ফাইনাল অবস্থানে গেছো, যে ভার্বটা এখানে ভূমিকা রাখে তাকেই বলা হয় ইনকহেটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো কাজ নিজেই ঘটে যাওয়া কাজকে বোঝায়, বেসিক্যালি কেউ ঘটায় না, একা একাই ঘটায়, আরম্ভ হয়ে যায়, তাকে আরম্ভ সূচক ক্রিয়া বা ইনকহেটিভ ভার্ব বলে। আরম্ভ সূচক ক্রিয়া বা ইনকহেটিভ ভার্ব বলে। ধরো গেট, বিকাম, গ্রো, কাম, গো, টার্ন, ফল, রান, ওভার, এই ভার্বগুলা কিন্তু যদি কোনো বাক্যে কোনো অবস্থার কি বলতো আরম্ভ, পরিণতি, বিকাশ ব্যক্ত করে তাইলে তাদেরকে বলা হয় ইনকহেটিভ ভার্ব, ঠিক আছে, বা আরম্ভ সূচক ক্রিয়া। আমরা কিছু এক্সাম্পল দেখি, আসো। যেরকম দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, এটা কি অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে ডোর, তাহলে এইটা আমার কি হবে বলতো, দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, একা একাই হয়ে গেছে, তাহলে কি এইটা আমার একটা ইনকহেটিভ ভার্ব। ইনকহেটিভ ভার্ব। দ্য ব্রিজ ব্রোক ইয়েস্টারডে, কেউ ভাঙছে, একা একাই ধরো ভেঙে গেছে, ঠিক আছে, ইনকহেটিভ ভার্ব। অ্যাজ দ্য সানসেট দ্য স্কাই গ্র্যাজুয়ালি ডার্কেন্ড,
একা একাই ডার্ক হয়ে গেছে, কেউ তো আর করেনি, হ্যাঁ সৃষ্টিকর্তা করছে বাট মানুষ তো করেনি, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, এটা ইনকোহেটিভ ভার্ব হয়ে যাবে। তাহলে তোমরা আমাকে উত্তর দাও তো এটা, যে হুইচ সেন্টেন্স ইউজেস এ ইনকোহেটিভ ভার্ব। অনেকে যারা স্টুডেন্টরা দিছে ভাই তিনটা দেখতে একরকম লাগে, এটা একটু আলাদা, এটাই উত্তর। এটা হয় কিন্তু সবসময় তো হবে না। ইট ইজ গ্রোয়িং ডার্ক মানে কি, এটা অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে, একা একাই হচ্ছে, কোন একটা কাজ আরম্ভ হয়েছে, ঠিক আছে। সো এটা কি হবে, ইনকোহেটিভ ভার্ব হবে, ঠিক আছে। এখন আসো আমরা একটা ভার্ব করবো যেটার নাম হচ্ছে মার্জিনাল ভার্ব। কিছু কিছু ভার্ব আছে, ধরো ওই যে আমি বলি না আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে, এক্ষেত্রে আমটা কি তোমার মেইন ভার্ব। তারপরে যদি বলি আই এম নট ডুইং দিস, তাহলে কি এমটা একটা অক্সিলারি ভার্ব, আর ডুইং বা ডু এটা কি মেইন ভার্ব। তাহলে কিছু কিছু ভার্ব আছে না যারা মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে, যাদের মধ্যে উভয়ের বৈশিষ্ট্যই আছে, তাদেরকে আমরা বলবো মার্জিনাল ভার্ব। এখন কিছু মার্জিনাল ভার্বের আমরা এক্সাম্পল জেনে নেই, এটা ডিরেক্ট আসে নাই কোনো জায়গায়, বাট চলে আসবে, কারণ মেডিকেলে একবার নিড দিয়ে যেহেতু আসছে সেহেতু এটা চলে আসবে। তো মার্জিনাল ভার্ব কারা হতে পারে, এম ইজ আর ওয়াজ ওয়ার হতে পারে, ডু ভার্ব হতে পারে, ডু ডাজ ডিড, হ্যাভ হতে পারে, ঠিক আছে, নিড হতে পারে, দেয়ার হতে পারে, ইউজ টু হতে পারে। ধরো দ্য গ্লাস ইজ ব্রিটল, কাজ কি ভঙ্গুর, তাহলে কি এইটা এখানে আমার এটা কি মেইন ভার্ব, ইজটা এখানে আমার কি মেইন ভার্ব, বি ভার্বের একটা ফর্মই তো ইজ। তারপর হি ইজ ওয়ার্কিং, এখানে ইজটা কি একটা আমার অক্সিলারি ভার্ব। তাহলে যে ভার্বের মধ্যে আমার মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটার বৈশিষ্ট্যই থাকে তাদেরকে কি বলা হয়, মার্জিনাল ভার্ব। কারা কারা আছে একটু মনে রাখবো, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, নিড, দেয়ার, ইউজড টু। নিডটা কিন্তু আসছে পরীক্ষায়, দেখো হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ এ মডেল অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব হইতে পারে, মডেল ভার্ব হইতে পারে। ডিড হবে না, ঠিক আছে, কুড হবে না, মাইন্ড হবে না, একদম ফ্রেশ কে আছে, নিড আছে। তাহলে এটা কি হবে বলতো, এটা কি হবে বলতো, এটাই কিন্তু আমার হবে হচ্ছে উত্তর। এবং যেহেতু এখানে মেইন ভার্ব, মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব একসাথে, সেহেতু এটাকে কিন্তু আমরা বলতে পারি মার্জিনাল ভার্ব, মার্জিনাল ভার্ব, ঠিক আছে, মার্জিনাল ভার্ব। ধরো এখানে নিডটা প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় হিসেবে কখন ব্যবহৃত হইতে পারে, যখন পজিটিভ অর্থ দেয়, হি নিডস টু ডু দা ওয়ার্ক, তখন কি এটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আবার যখন নেগেটিভ অর্থ দেয়, যে ধরো হি নিড নট ডু দা ওয়ার্ক, তাহলে কি এখানে ডুটা মেইন ভার্ব আর নিডটা কি এখানে অক্সিলারি ভার্ব। তাহলে যে ভার্বের মধ্যে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের উভয় বৈশিষ্ট্যই থাকে তারা কি মার্জিনাল ভার্ব। সো ভার্বের ক্লাসটা এতটুকু করলেই এনাফ। ভালো থাকো সবাই। তো এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। তো কজেটিভ ভার্ব এইটার হচ্ছে তোমার বাংলা কি বলতো, খুব সহজ বাংলা, তোমরা 9-10 পড়ছো। কজেটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, বা এটার আরেকটা নাম আছে, বুঝছো, আরেকটা নাম আছে যেটাকে বলা হয় নিযন্ত ক্রিয়া, নিযন্ত ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এটার মানে কি ভাইয়া, মানে তুমি নিজে কাজটা করতেছো না, সাবজেক্ট নিজে কাজটা করতেছে না, অন্য কাজ দিয়ে কাজটা করাই নিচ্ছে, অন্যকে দিয়ে কাজটা করাই নিচ্ছে, সেক্ষেত্রে এটাকে কি বলা হয়, পজিটিভ ভার্ব। মানে মেইন কথা হচ্ছে পজিটিভ ভার্বের মাধ্যমে সাবজেক্ট অন্যকে দিয়ে কাজটা করাইছে, নিজে করে না, ঠিক আছে। সাধারণত কাউকে কিছু করতে দেওয়া, কাউকে কিছু করতে বাধ্য করা বোঝাতে আমরা পজিটিভ ভার্বটা ব্যবহার করি, ঠিক আছে। যেরকম মাদার ফিডস মি, আচ্ছা মা আমাকে খাওয়ান, এখন আমি কি নিজে নিজে খাই না, মা খাওয়ায় দেয়, তাইলে ইট মানে হচ্ছে নিজে খাওয়া, ঠিক আছে। ধরো তোমার নিজের হাত দিয়ে তুমি নিজে খাচ্ছ, বাট কিন্তু তোমার মা তোমাকে খাওয়াই দিচ্ছে, যেটা আমাকে সবসময় দেয়, ঠিক আছে। এটার মানে হচ্ছে খাইয়ে দেয়া, হ্যাঁ, খাইয়ে দেয়া, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো শি মেড হিম ক্লিন দ্য রুম, সে তার দিয়ে ঘরটা পরিষ্কার করাইলো, ঠিক আছে। আচ্ছা, হি হ্যাড হিজ কার রিপেয়ার্ড, সে তার গাড়িটা মেরামত করায় নিল। এরকম নিজে না করে অন্যকে দিয়ে কোনো একটা কাজ করায় নিচ্ছে, ধরো আমি নিজে না খেয়ে আমার মাকে দিয়ে আমি খাওয়াই নিচ্ছি, এটা কি বলো তো, এইটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া বা পজিটিভ ভার্ব। এখন ঘটনা হচ্ছে মেইন ভার্ব আর পজিটিভ, মানে তোমরা যে ভার্বগুলা দেখো ওই ভার্বগুলোর সাথে না একটু মানে তোমার মানে পজিটিভ ফর্মের মানে পার্থক্য আছে। ধরো ডাইভ মানে হচ্ছে ডুব দেওয়া, তুমি যদি নিজে ডুব দাও তাহলে বলা হবে ডাইভ, কিন্তু তুমি যদি ডুবাও তাহলে একে কি বলা হবে, মানে তুমি যদি কাউকে ডুবাও বা ডুবানো হয় তাহলে বলা হবে ডিপ। ইট মানে নিজে খাওয়া, ফিড মানে খাওয়ানো, ফল মানে পড়ে যাওয়া, ফেল মানে ফেলে দেওয়া, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো,
লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। তাহলে তোমাদের কাজ কি বলো তো ভাইয়া? এটা রিডিং দেওয়া। এটা রিডিং দিয়ে পজিটিভ ফর্মগুলা একটু দেখে নিবা, ঠিক আছে? এখন পজিটিভ ভার্বের আমাদের 4-5টা পজিটিভ ভার্ব বেশ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমাদের অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? সো এগুলা আমরা একটু দেখবো। এখানে কনটেক্সট বানানো একটাই, ঠিক আছে? কনটেক্সট মানে হচ্ছে ব্যবহার ক্ষেত্র। ধরো আমি তোমাকে বলতেছি মেক, কাউকে কোনো কিছু করতে বাধ্য করা। শি মেড হিম অ্যাপোলোজাইজ, মানে সে তাকে ক্ষমা চাওয়ায় ছাড়লো বা ক্ষমা চাওয়াইতে বাধ্য করলো। হ্যাভ মানে কাউকে দিয়ে কোনো কিছু করানো। হি হ্যাড হিজ হেয়ার কাট, সে তার মাথার চুল কাটালো। দেখে মনে হচ্ছে না সেন্টেন্স গুলা কেমন কেমন? কেমন কেমন কেন সেগুলাই পড়বো। গেট হইতে পারে, লেট হইতে পারে, আরেকটা হইতে পারে হেল্প হইতে পারে। এই 5টা পজিটিভ ভার্ব নিয়ে আমরা একটু কথাবার্তাগুলো বলবো। কেন ভাই এত বক বক করলাম? যে ইউতে বি ইউনিট আসছিল। ডিপ মানে কি? ডুবানো, ফিড খাওয়ানো, ফেল, রাইজ, সেট, এগুলো কি? এই ওয়ার্ডগুলো যে পজিটিভ ভার্ব, তোমার এটা জানতে হবে না? তাহলে ভাইয়া কেন বেসিক পড়াই? এই কারণে পড়াই। এখন যদি বেসিক থেকে প্রশ্ন না আসে, আগে তো আসছে, তোমাদের অনেকের জন্মই 6-7 সালে। ধরো আই ফিড ইউ, এখানে ফিডটা কি? আই ফিড ইউ মানে কি বলো তো? এটা কি হবে? এটা হবে পজিটিভ ভার্ব। এটা হবে পজিটিভ ভার্ব, ঠিক আছে? আচ্ছা, পজিটিভ ভার্বের অর্থ কি? প্রযোজক ক্রিয়া। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে স্ট্রাকচারটা বুঝতে হবে। সাবজেক্ট 1 পজিটিভ ভার্ব 1, সাবজেক্ট 2 সেকেন্ড ভার্ব এক্সটেনশন। এখন ঘটনা হচ্ছে আমার একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে ডুয়ার ভার্সেস রিসিভার। সেটা হচ্ছে ডুয়ার ভার্সেস রিসিভার মানে কি? ধরো যার যেটা করার ক্ষমতা আছে, ধরো এই যে আমি ক্লাসটা নিচ্ছি, এটা নিয়ে আমার ক্ষমতা আছে, তাইলে আমি হচ্ছে ডুয়ার। তোমরা কাজ মানে ক্লাসটা করতেছো, ঠিক আছে? তোমরা কি একটা নলেজ রিসিভ করতেছো, তাহলে তোমরা রিসিভার, ঠিক আছে? আচ্ছা, ধরো আই হ্যাভ দ্য ওয়াশিং মেশিন ওয়াশ মাই ক্লথ। তাইলে ওয়াশিং মেশিন কি নিজে নিজে ক্লথটা ওয়াশ করতে পারে? না, সে কিন্তু পারে না, ঠিক আছে? সে যদি নিজে নিজে, মানে তার তো ইনপুট দিতে হয়। কেউ যদি নিজে নিজে ওই কাজটা কমপ্লিট করতে পারে তাইলে সে ডুয়ার, কিন্তু সে যদি নিজে কাজটা কমপ্লিট না করতে পারে, রিসিভ করে, তাইলে সে রিসিভার, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এখন হ্যাভ ভার্বে চলে যাব। আমরা হ্যাভ ভার্বে চলে যাব। ধরো ফর্মুলা অফ হ্যাভ, আমরা জাস্ট ডুয়ার আর রিসিভার বুঝলে এটা একদমই সহজ। মনে রাখবা ম্যাক্সিমাম সময় রিসিভারের V3 হবে। মানে তুমি তো কাউকে দিয়ে কোনো একটা কাজ করাই নিচ্ছ, এখন করাই নিলে তো প্যাসিভ ফর্ম হইতে পারে, বা V3টা হবে। তাইলে ধরো হ্যাভ প্লাস ডুয়ার প্লাস V3। এখন আমাদের যদি ডুয়ারও হয় তাও V3, রিসিভারও হইলে V3। তাহলে হ্যাভ এমন একটা ভার্ব, হ্যাভ এমন একটা ভার্ব যে ধরো তোমার হচ্ছে ডুয়ার, সেও হবে V3, তারপরে হচ্ছে রিসিভার, রিসিভার সেও হবে তোমার V3। তাহলে আই হ্যাভ মাই মাদার কুক মাই রাইস। এখন ঘটনা হচ্ছে আমাদের কিন্তু ভার্বের কনজুগেশন জানতে হবে, ঠিক আছে? কুক, 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 ঠিক আছে? এখন তুমি আমারে বলো তো ভাই, আমার মা তো নিজেই রান্না করতে পারে, আমি না পারলেও আমার মা পারে, তাহলে কি কুকটা কুক রয়ে যাচ্ছে, V3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, রিসিভারের ক্ষেত্রেও V3 হচ্ছে। সম্পদ হ্যাড এ টুথ ফিল্ড, ধরো আমার দাঁত কিছু হয়েছে, আমি দাঁত ফিল আপ করছি, ঠিক আছে? তাইলে দাঁত কি নিজে নিজে ফিল হইতে পারে? না, তাকে ফিল করানো হয়, ঠিক আছে? তার গর্তগুলো ভরা হয়। তাইলে এক্ষেত্রে কি? এটা আমার V3 হয়েছে, এটা আমার V3 হয়েছে। তাইলে দেখো তো এখানে কি হবে? ডেন্টালে আসছে যে ফিল আপ দ্য গ্যাপ উইথ রাইট ওয়ার্ড, মাই মাদার হ্যাড মি মিল্ক এভরিডে, ঠিক আছে? তাইলে এখানে তোমার কি হবে বলতো? তাহলে এখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ এখানে একটা গ্যাপ আছে। তাহলে এখানে কি হবে? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক, তাহলে কি হবে? এখানে ড্র্যাঙ্ক হবে, V3 হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো এটা এটা বুঝবে, ওই যে হেয়ার কাটের যে উদাহরণটা, ধরো এই যে এইটা, হ্যাঁ, সোলাইমান হ্যাভিং দ্য স্টুডেন্টস রাইট আ কম্পোজিশন। এখন তোমরা বলতে পারো ভাই সোলাইমান তো নিজে নিজেই লিখতে পারে, তাই না? এটা কি হবে? এটা তোমাদের উপর আমি ছেড়ে দিব, তুমি দেখি তোমরা কি বলো। তোমরা এটা কি বলো, আমি এটা তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে দিবে, এটা একটু ট্রিকি, ঠিক আছে? আচ্ছা, ধরো রায়হান হ্যাড রফিক ড্যাশ দ্য ফ্লোর। ভাই বোঝাই যাচ্ছে রফিককে দিয়ে কাজটা করায় নিচ্ছে, V3 ক্লিন্ট। ওইটার উত্তরটা কমেন্টে দিবা, দেখবো কে পারো, ঠিক আছে? তারপর ধরো আমাদের গেট আছে। গেট থাকলে আমাদের কি হবে? গেট থাকলে আমাদের কি হবে? ধরো আমাদের এই যে গেটের পরে ডুয়ার আছে, তাহলে ইনফিনিটিভ ফর্ম হবে। রিসিভারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে V3টাই হয়, ঠিক আছে? কিন্তু গেট
গেটের ক্ষেত্রে তোমার কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বা V1। ডু ইউ থিঙ্ক দ্যাট উই ক্যান গেট সম্পদ টু টেক আস টু ঢাকা, মানে তোমরা কি ভাবো সম্পদ আমাদেরকে ঢাকা নিয়ে যাবে? তাহলে সম্পদের নিজের ধরো প্লেন ভাড়া দিয়ে তোমাকে ঢাকায় নিয়ে আসলাম, কেউ চিটাগাং থেকে ক্লাস করতেছ, তো সেই ক্ষেত্রে কি আমি ডুয়ার, তাহলে এখানে কি হচ্ছে ভাই বলো তো, ডুয়ার প্লাস ইনফিনিটিভ, ডুয়ার প্লাস ইনফিনিটিভ, ঠিক আছে। আচ্ছা, দে গট দ্য গার্ডেনার টু মো দ্য লন, তাহলে কি এটা মো দ্য লন মানে কি, এটা ঠিকঠাক করছে, তোকে গার্ডেনারের কাজই তো মো, তাহলে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। তারপর ধরো গেট প্লাস রিসিভার প্লাস V3, আই ওয়ান্ট টু গেট দ্য হাউস পেইন্টেড, হাউস তো নিজে নিজে পেইন্ট হইতে পারে না, তাহলে V3। হি হ্যাড হিজ কার রিপেয়ার্ড ইয়েস্টারডে, তাহলে এটাও কি হচ্ছে আমার V3 হচ্ছে, এটাও আমার V3 হচ্ছে। তাহলে দেখো হি উইশ টু ড্যাশ টু স্কুল, ভাই এটা বোঝাই যায়, এটা বোঝাই যায়, এটা তোমরা বলবা, এত সব বলে দিব না। দেখো আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান ড্যাশ দ্য হিটিং, এটা কি হবে বলো, এটাও তোমরা বলবো, আমি এগুলা বলবো না। দেখো আমি সবচেয়ে সহজটা বলবো, দেখো সে গট হার হ্যান্ড, সে নিজের হাত নিজেই ধরো কাইটা ফেলছে, বা যাই হোক, এখানে কি হবে, কাট হবে, তাই না, এটা কি হবে, কাট হবে, V3। এখন আসো আমরা কিসে চলে যাব, আমরা মেইকে চলে যাব, ঠিক আছে। মেইক একটা মজার জিনিস, মেইকের ক্ষেত্রে দুইটাই V1 হয়, ডুয়ার রিসিভার গোনার টাইম নেই, ঠিক আছে। তোমার এই যে ধরো এখানে একটা ছিল, প্রথমে তোমার কি ছিল বলো তো, প্রথমে কিন্তু তোমার হ্যাভ ছিল, এই যে হ্যাভের উদাহরণটা দেখছো, হ্যাভের ক্ষেত্রে দুইটাই V3 ছিল, হ্যাভের ক্ষেত্রে কি ছিল, হ্যাভের ক্ষেত্রে দুইটাই তোমার V3 ছিল, আর মেকের ক্ষেত্রে কি দুইটাই V1, ঠিক আছে। আচ্ছা, ডুয়ার থাকলেও V1, রিসিভার থাকলেও V1। হি মেড হিজ সন ক্লিন দ্য রুম, তাহলে কি এটা V1, ঠিক আছে। দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রাইট অ্যান্ড এসে, এইটাও কি আমার V1, V1 রইল, ঠিক আছে। তাহলে দেখো দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স, তাহলে কি আমার এটা V1 হবে, তাহলে V1 কে আছে, লিসেন, লিসেন টু হিম পেশেন্টলি, ঠিক আছে। আচ্ছা, দ্য মাদার মেড হার বেবি, কি বলো এটা কি হবে বলো তো, তোমরা বলবা, আমি বলবো না। দেখো আই মেড হিম কি হবে, এটা যাই থাকুক, তোমরা খালি মেক যদি বুঝো পজিটিভ ভার্ব, তাহলে জাস্ট ভার্বের বেস ফর্ম বসাই দিবা, V1 বসাই দিবা, শেষ, ঠিক আছে। আচ্ছা, ইনসেন্টিভস ড্যাশ, বইলো তোমরা এটা বইলো, এগুলা পারবা, এগুলা পারবা, জাস্ট প্র্যাকটিস করবা। তারপর আমরা লেটের ব্যবহারটা দেখি। লেটের ক্ষেত্রে আমাদের একটু তোমার একটু ব্যতিক্রম আছে। লেটের ক্ষেত্রে ধরো মেক আর হচ্ছে লেট, এদের ক্ষেত্রে কি হয়, দুইটাই V1 হয়, কিন্তু এখানে লেটের পর যদি আমি প্যাসিভ ফর্মে ইউজ করতে চাই, ভাই প্যাসিভ মানে তোমাদের প্যাসিভ ভয়েসে আমি তো পড়াইছি, প্যাসিভ ভয়েস মানে একটা বি ভার্ব বসবে আর V3 বসবে, তাহলে সে লেট হার ব্রাদার, ভাই বোঝারই দরকার নেই, V1 বসে তো। দে লেট দ্য স্টুডেন্ট, বোঝারই দরকার নেই ডুয়ার বা রিসিভারকে, V1 বসায় দাও। দ্য মেসেজ ওয়াজ লেট বি, ভাই লেট বলো আর যাই বলো, বি যদি থাকে তাহলে কি তারপরে V3 হয়, উইথাউট এনি চেঞ্জেস, উইথাউট এনি চেঞ্জেস। তাহলে বলো এটা কি হবে, দ্য টিচার্স লেট দ্য স্টুডেন্টস, এটা থিঙ্ক হবে, বোঝাই যায়, এখানে কি হবে, এটা হবে থিঙ্ক। তারপর ধরো হি ডিড নট লেট মি, কি হবে, প্লে দ্য গিটার। তো এভাবে তোমরা একটু প্র্যাকটিস করবা, এভাবে একটু প্র্যাকটিস করবা। আর এখানে ধরো হেল্প, লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে হেল্প, আমাদের এটা লেট না, এটা হবে হচ্ছে হেল্প। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের হেল্পের ক্ষেত্রে কি হয় বলতো, হেল্পের মন খুব বড়, সে অনেক রকম উত্তর নিতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্মও হয় বা V1 হয়, আবার রিসিভারের ক্ষেত্রে তোমার কি টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তার মানে ভাই ডুয়ার রিসিভার জাস্ট একটা দুইটা কনসেপ্ট বুঝতে লাগে, এছাড়া কিন্তু টেকনিক্যালি চিন্তা করলে লাগে না। তাহলে কি হেল্পের পর ধরো ডুয়ার রিসিভার যাই থাকুক টু ফিনিশ, ডুয়ার রিসিভার যাই থাকুক টু প্লাস ভার্বের বেস ফর্ম বা তোমার কি V1 দিয়েও কাজ চালায় নেওয়া যাবে, তাহলে এটা কোনটা পজিটিভ ভার্ব, হেল্প। তো এই হচ্ছে আমাদের টোটাল পজিটিভ ভার্ব, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, কনজুগেশন অফ ভার্ব মানে কি, এই যে ভাইয়া কথায় কথায় লিখি V1 V2 ঠিক আছে V3, এইটাই কি বলতো, এইটাই ভার্বের কনজুগেশন, ঠিক আছে। তাহলে মূল ভার্ব থেকে ভার্বের ফার্স্ট ফর্ম এবং পোস্ট পার্টিসিপল ফর্মের যে পরিবর্তনটা, সেটাই কনজুগেশন অফ ভার্ব। এইটা আসলে দুই ভাবে হয়,
ধরো কনজুগেশন অফ ভার্বের যে তোমার সিনট্যাকটিক তোমার হচ্ছে জিনিস বা মরফোলজিক্যাল থিম, এইটা অনুসারে মানে রূপগত পরিবর্তন অনুসারে দুই ভাগে হয়। একটা ভার্বকে আমরা বলি স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। দেখো তোমার মনে হইতে পারে ভাই স্ট্রং মানেই তো রেগুলার, না, স্ট্রং মানেই রেগুলার না, ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব মানে কি, যারা কোনো রেগুলার নিয়ম অনুসরণ করে না, রেগুলার নিয়ম অনুসরণ করে না, যারা রেগুলার কোনো নিয়ম অনুসরণ করে না। আর উইক ভার্বটা কি, উইক ভার্ব, উইক ভার্ব হচ্ছে রেগুলার ভার্ব যারা নিয়ম অনুসরণ করে, যারা রেগুলার নিয়ম অনুসরণ করে, রেগুলার নিয়ম অনুসরণ করে। আচ্ছা, রেগুলার নিয়ম অনুসরণ করে মানে কি, চেঞ্জের নিয়মগুলো। তার মানে ওই যে বলে না শক্তের ভক্ত নরমের জম, নামটা অনেকটা এরকম ভাবেই আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্ট্রং ভার্ব মানে কি ইরেগুলার ভার্ব, আর হচ্ছে উইক ভার্ব মানে কি রেগুলার ভার্ব। আচ্ছা, তাইলে যে সমস্ত ভার্বের ভিতরে তোমার ভাওয়াল পরিবর্তন করে, কারণ কি তোমার স্ট্রং ভার্ব মানেই কি ইরেগুলার ভার্ব, ইরেগুলার ইরেগুলার ভার্ব। তাহলে কি ভেতরের ভাওয়াল পরিবর্তন করে তোমার হচ্ছে রূপান্তর করতে হয়, মানে স্ট্রংলি তাদেরকে পরিবর্তন করতে হয়, সেটাই কি বলতো স্ট্রং ভার্ব। যেরকম বিয়ার ভিতরে এই যে ইয়া, ইয়া সাউন্ডটাকে ও সাউন্ডে রূপান্তর করছে, আবার কি ও বিয়ার বোর বোর্ন। তারপর ধরো ক্লিভ, ক্লোভ, ক্লোভেন। তার মানে কি ভেতরের যে ভাওয়েল গুলো আছে, ভাওয়েল সাউন্ড গুলো আছে, ওগুলাকে আমি চেঞ্জ করতেছি। তাহলে তোমার পরীক্ষা এখনো বাংলাদেশে সেভাবে আসে নাই, চাকরি পরীক্ষাগুলোতে আসছে, বাট অ্যাডমিশনে খুব একটা আসে নাই যে বিয়ার ভার্বটা সে কি স্ট্রং ভার্ব না হচ্ছে তোমার কি ভার্ব বলো তো, উইক ভার্ব। এটা কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে উইক ভার্ব বা রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব মানে এরা রেগুলার নিয়ম অনুসরণ করে। রেগুলার নিয়ম কি ভাইয়া, লাস্টে ডি, ইডি, টি, মানে আমরা পাস্ট করার জন্য, পাস্ট ফর্মে নেওয়ার জন্য যে নিয়মগুলা দেই সেগুলা। ঠিক আছে, সেগুলাই হচ্ছে কি আমাদের উইক ভার্ব। যেরকম আমি তোমাকে বলি লাভ, ভালোবাসার শক্তি অপরিসীম, ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করে ফেলা যায়। ঠিক আছে, কিন্তু ভালোবাসা খুবই একটা রেগুলার অ্যাক্টিভিটি, রাইট? এবং জিনিসটা খুবই উইক, এখনকার যুগের ভালোবাসা অনেক উইক বা ফ্রেজাইল। ঠিক আছে, সো এই জন্য এই লাভটা কি বলতো, লাভটা হচ্ছে উইক অথবা তোমার কি রেগুলার ভার্ব। কারণ কি, কারণ কি বলতো, লাস্টে ইডি বা ডি এরা খুব দ্রুত, লাভ খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় বা খুব সহজেই লাভ চেঞ্জ হয়ে যায়। এই জন্য কি লাভ কি বলতো রেগুলার ভার্ব বা উইক ভার্ব। তার মধ্যে উইকনেস অনেক, বেন্ট, বেন্ট, বেন্ট। সো তোমার এখনো ভার্বের প্রকার ভেদ থেকে চলে আসতে পারে যে লাভ এ কি উইক ভার্ব নাকি এ স্ট্রং ভার্ব, এ কি রেগুলার ভার্ব না ইরেগুলার ভার্ব। সো আশা করি এই কনসেপ্টটা তোমরা যদি বোঝো ঠিক মতো, তাহলে কিন্তু আর সেরকম কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা চলো আমরা হচ্ছে সামনে আগাই। এখন আমরা কিছু তোমার কনজুগেশন অফ ভার্ব দেখবো। এখন আমরা দেখবো বলতে গেলে কি, এই জিনিসগুলো নিজের পড়তে হবে, এই জিনিসগুলো নিজের পড়তে হবে ভাইয়া। যে কনসেপ্ট গুলো আছে, কনসেপ্ট গুলো আমি বলে দিছি, বাট পড়তে হবে নিজের, নিজের পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা যেরকম ধরো বিট, 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 এদের এই টাইপটা কি, যাদের কোনো, যাদের তিনটি ফর্মই সেম, যাদের তিনটা ফর্মই সেম। যেরকম বিট, 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 ব্রাশ, 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 ক্যাশ, 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 কাটটা অনেক জায়গায় আসছে, তারপর লেট আসতে পারে, পুট আসতে পারে, হোয়াইট আসতে পারে। সো এগুলা আমরা নিজেরা পড়বো, যেগুলা ভাইয়া দাগাইতেছে এগুলো বেশি বেশি পড়বো। এই যে ব্রডকাস্ট, টেলিকাস্ট, ব্যাসেট, ঠিক আছে, শার্ট, এগুলা বেশি ইম্পর্টেন্ট। রিড, রিড, রেড, রেড, উচ্চারণটা হয় রেড। তারপরেও কি আছে, সে 2000 কটকটি সালে মুখস্থ করছিলাম, এগুলাই আসলে, তাও এগুলা আসে বুঝছো,
আসে দেখেই পড়াচ্ছি। দেখো 29তম বিসিএস আসছে, নিউ প্রোগ্রাম উইল বি। আচ্ছা, যেহেতু এখানে উইল বি আছে, তো উইল বি যদি থাকে, উইল বির পরে তুমি যদি একটা ভার্ব বসাইতে চাও, অবশ্যই V3 হবে, কারণ নিউ প্রোগ্রাম উইল বি টেলিকাস্টেড, টেলিকাস্টেড হওয়ার কথা, টেলিকাস্টেড নেক্সট উইক ইন বাংলা টেলিভিশন যদি হইতো। বাট এইটা কি তোমার কেমন ভার্ব বলো তো? এমনি তিনটা ফর্মই সেম, তাহলে এটা কি হবে? টেলিকাস্ট হবে। টেলিকাস্টেড কি হবে বলছিলাম, হবে না। লাস্ট এইটা দেখেই তো তুমি বুঝতেছো, কারণ কি V1 V2 V3 কি এখানে সেম, এখানে হচ্ছে সেম। এরকম টেলিকাস্টের জায়গায় তোমার দিয়ে দিতে পারে ব্রডকাস্ট, ব্রডকাস্টের ক্ষেত্রেও কিন্তু কি হবে? সেম হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো কাট কাট কাট, তারপর ধরো কোয়েট কোয়েট কোয়েট, মাত্র বলে আসছে এগুলা। তারপরে ধরো যাদের তিনটা ফর্ম এক না, এগুলো একটু পড়তে হবে। ধরো এখানে আমরা এই টপিকটা পড়াবো লাস্টে, বাট তাও ধরো বেয়ার, এক বেয়ার যেটা যেটা বহন করা, বোর বর্ন, ধরো ওয়াটার বোর্ন ডিজিজ, আমরা বলি না ওয়াটার বোর্ন ডিজিজ, ওয়াটার বোর্ন ডিজিজ। ঠিক আছে, মানে কি পানিবাহিত রোগ, কিন্তু যেটা হচ্ছে জন্ম দেওয়া বিয়ার অর্থে এটা কিন্তু বোর্ন। সো এইরকম বেশ কিন্তু একটু চেঞ্জ আছে। হ্যাঁ, ধরো এই দুইটা, তারপরে হচ্ছে চুজটা মাঝে মাঝে আসে, ডাইটা দেখো, ডুয়েলটা দেখো। ঠিক আছে, তারপর ধরো এই যে হ্যাং, যেটা হচ্ছে ঝুলানো, যেটা হচ্ছে ধরো তুমি একটা কিছু ঝুলায় রাখছো, ধরো ওই যে উপরে আমি একটা মানে ছাউনির মতো টানে রাখছি যাতে লাইটটা ঠিকঠাক ভাবে রিফ্লেক্ট হয়, তাইলে ঝুলানো অর্থে কি হাং হাং, হাং হাং। কিন্তু যেটা হচ্ছে তাইলে যেটা ঝুলানো, ঝুলানো অর্থে এটা কি স্ট্রং ভার্ব না উইক ভার্ব? এইটা তোমার কি ভার্ব বলো তো? এটা কি তোমার ভেতরের ভাওয়াল পরিবর্তন হচ্ছে, তাহলে কি এটা স্ট্রং ভার্ব? এটা স্ট্রং ভার্ব। কিন্তু তোমার যেটা হ্যাং, যেটা ফাঁসি দেওয়া, সেটা কিন্তু উইক ভার্ব, কারণ কি লাস্টে তোমার ইডি যুক্ত হচ্ছে। সো স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের যে নেচার, নেচার অনুসারে কিন্তু এদের পরিবর্তন হচ্ছে। নোন, এইটাও হইতে পারে একটা। তারপর ধরো ওই যে লুজ দিয়ে এই দুইটা আছে, এইটা পড়বা। এইতে এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা আমি এখন বলবো না, বাট এগুলা মুখস্থ করে রাখতে হবে, এগুলা আমি পড়ায় লাভ নেই, এই কয়টা খুবই ইম্পর্টেন্ট। ওই আমরা যখন কমন ওয়ার্ড গুলা পড়াই তখনও কিন্তু এগুলা পড়াই। সো এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলা আমরা মনে রাখো, মুখস্থ করো, যাই করো করে রাখবো, এগুলা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, সো এগুলা একটু দেখবা সব। তারপর ধরো এই যে এই জায়গায় সুইম, মেডিকেলে একবার আসছে সুইম, সোয়াম সোয়াম, তো এগুলা একটু সবগুলা দেখবা, সবগুলা একটু দেখবা। ধরো সুইম, সুইমেরটা কি হবে? অনেকেই কিন্তু এটা ভুল করে, খুব সহজ, V1 V2 V3, সুইম সোয়াম সোয়াম। ঠিক আছে, তাহলে পাস্ট পার্টিসিপল বলছে, তাহলে কি হবে বলো তো? সোয়াম হবে। এইটা আর এইটার মধ্যে কিন্তু পার্থক্য, যে ছোট্ট ছোট্ট জিনিসগুলা। কেন এই টপিক পড়াইলাম? তাহলে আসছে দেখেই তো পড়াইলাম, মেডিকেলে আসছে দেখেই পড়াইলাম। ঠিক আছে, আচ্ছা। এখন ধরো which of the following pairs contain the simple past form of that verb? পারবা, এগুলো খুবই ইজি কোয়েশ্চেন। চুজ, দেখো পাস্ট পার্টিসিপল V1 V2 V3, চুজ, চুজ হবে এটা, চুজ। আরেকটা কি চুজেন, তাহলে এটা কি হবে? চুজেন। বুঝছো, ডেন্টালে আসছে, তার মানে কি এটা যে কোনো সময় আসবে। এই যে দেখো সুইম, মেডিকেলে আসার আগে ঠিক তার আগের বছরে RSTU, মানে কি রাঙ্গামাটি সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, সেখানে আসছে। সো বুঝতেই পারতেছো মেডিকেলের প্রশ্ন রিপিট হয় কি রিপিট হয় না, বুঝতেই পারছো। সো দেখছো ডেন্টালে কিন্তু এখান থেকে বেশ ভালো কোয়েশ্চেন গুলো আসছে। সো যেহেতু আসছে সেহেতুই কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এবং মোটামুটি এগুলা যা দেওয়া আছে এগুলা মোটামুটি পড়বা। দেখো ঢাবিতে আসছে, সব এখানে অ্যাড করা আছে। আচ্ছা এই প্রশ্নটা বলো তো, এইটা ম্যান্ডেলা প্রশ্নর, এইটাই আমি খুঁজতেছিলাম। একটু অ্যাটিপিক্যাল বলবো না, লজেড, বা লজেড মানে কি প্রশংসা করা। People lauded Mandela's humanity, kindness, and dignity. In this sentence, the present form of the bold-faced word is, মানে যে lauded, এটার মানে কি? laud মানে কি? প্রশংসা করা, মানে প্রশংসা করা। তাইলে এখানে ভাই তোমার প্রশ্নটা বুঝতে হবে, এখানে তোমার দিয়ে দিছে V2, তোমার থেকে চাইছে কি V1, তাহলে V1টা কি হবে? লাউড হবে। বুঝছো, অনেকে এইটা দেখে এটা দাগাই দিবে, ভাই খালি ডিটা বাদ দিয়ে দিই না এইটা। এই জন্যই তোমরা তো টেক্সট বই পড়ে আসছো কিনা আমি জানি না, ম্যান্ডেলা প্যাসেজ অন্তত পড়া উচিত ছিল, তারা পড়ো নাই তাদের তো আর কিছু বলার নেই। সো টেক্সট বুকটা
পড়া লাগবে, অন্তত ছোট ভাই বোনদের বইলো যে ভাই টেক্সট বুক পড়িস, ঠিক আছে? সো এগুলা পারবা। দেখো কত কনসেপচুয়াল কোয়েশ্চেন ধাবিত হয়। এখন আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কনফিউজিং ভার্ব আছে, অথবা আমরা বলতে পারি আমাদের বিভিন্ন কনফিউজিং ওয়ার্ডস আছে, এগুলা আমরা পড়বো। এগুলা থেকে কিন্তু অ্যাডমিশনে বেশ কোশ্চেন আসে, বুঝছো? এগুলা থেকে অ্যাডমিশনে বেশ কোশ্চেন আসে, আমরা একটু পড়বো। প্রথম কথা হচ্ছে তোমার এই চারটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে ভার্বে। আমি লিখেই দিচ্ছি, মুখস্থ করবা। এখন ভাই এটা ল্যাঙ্গুয়েজ, তোমার যদি শব্দার্থ মুখস্থ না করো, যতই ট্রিক্স দিই, লাভ কিন্তু খুব একটা হবে না। সব ক্ষেত্রে না, বাট এইসব ক্ষেত্রে মনে রাখতে হবে। যেরকম অ্যাওয়েক, যেটার অর্থ নিজে নিজে জেগে ওঠা, ওইটার পাস্ট হচ্ছে অ্যাওয়েক অথবা অ্যাওয়েক্ট, আর পাস্ট পার্টিসিপলটাকে অ্যাওয়েকেন অথবা অ্যাওয়েক্ট, ঠিক আছে? আর যেটা হচ্ছে অ্যাওয়েক, কাউকে জাগানো, ওইটা কিন্তু অ্যাওক, অ্যাওকেন। এইভাবে ধরো বেয়ারের অর্থ যেটা হচ্ছে বহন করা, সেটাও বোর, কিন্তু যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল সেটা হচ্ছে কি, লাস্টে একটা ই আছে, বাট যেটা জন্ম দেওয়া, এটার লাস্টে ই নাই। সো এই জিনিসগুলা পড়তে হবে। সো এই জিনিসগুলা প্রথম অবস্থায় পড়তে হবেই। এই জিনিসটা তুমি পড়লেই তোমার অল্পতে কভার হয়ে যাবে। এরপরে যেগুলা খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলা এখন আমরা দেখব। ধরো আমাদের লে, লে অর্থ হচ্ছে ডিম পাড়া বা কোনো কিছু রাখা, বুঝছো? তো এইটার আমাদের পাস্ট টেন্সটা হবে লেট, পাস্ট পার্টিসিপলটাও লেট, আর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্বের সাথে আইএনজি, সেটা হচ্ছে লেইং, ঠিক আছে? তাহলে কি আই উইল লে মাই বুক অন দ্য টেবল টু নাইট, তাইলে আমার বইটাই তো আমি রাখছি, তাহলে এটা আমার কি কোনো কিছু রাখা অর্থে হইছে, কোনো কিছু রাখা অর্থেই তো হইছে, রাইট? তারপর কি, দ্য চিকেন লেড দ্য 3 eggs এভরিডে, এটা কি আমার ডিম পাড়া অর্থে হইছে। তাহলে আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো, এগুলা কিন্তু আমাদের পরীক্ষায় আসা প্রশ্ন, বুঝছো? এগুলা আমাদের পরীক্ষায় আসা কোশ্চেন বা আসতে পারে, এরকমই কোশ্চেন গুলা দেখতে খুব সিম্পল, বাট ওই যে নিরীহ মার্কসটা যাতে না হারায়। দেখো, হাউ মেনি এগস হ্যাভ ইউর হেন্স, মাত্র ডিম পারছে পড়ে আসলাম, কি হবে? পাস্ট ফর্মে লেইড হবে, ডিম পাড়া অর্থে, মাত্র পড়লাম মাত্রই আসছে, এরকমই যা পড়বো তাই আসবে। তারপর ধরো আমাদের লাই, লাই অর্থ যে মিথ্যা কথা আমরা সবাই জানি, বাট লাইয়ের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে কোনো কিছু হেলান দিয়ে রাখা বা শুয়ে রাখা, শয়ন দিয়ে রাখা। তাহলে এটার পাস্ট টেন্সটা লে, এটা আইটা এতে কনভার্ট হয়ে যাচ্ছে, আর পাস্ট পার্টিসিপলটা লেইং, এবং প্রেজেন্ট পার্টিসিপলটা লাইং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রেজেন্ট পার্টিসিপলটা যে লাইং, এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পরীক্ষায় আসা প্রশ্ন। তাইলে ভাই এটা যদি হয়, তাহলে দেখো এই প্রশ্নটাই আসছে আমাদের। জাভেদ ওয়াজ সো এক্সস্টেড দ্যাট হি লে ডাউন ফর এ স্লিপ, এখানে মেইন ভার্বটা কি লাই, লাইটা কি আমার V1, এইটার মানে কি আমার হেলান দিয়ে থাকা বা শুয়ে থাকা, রাইট? তাহলে লে ডাউন ফর এ স্লিপ, তাহলে কি আই ফিল সিক, আই ওয়ান্ট টু লাই ডাউন অন দ্য বেড, আমি কি বিছানায় মিথ্যা কথা বলতে চাই? না, এটার মানে কি আমি হেলান দিয়ে রেস্ট নিতে চাই বা শুয়ে থাকতে চাই, বুঝছি? তো এইটাই আমাদের পরীক্ষায় আসছে। দেখো, জাভেদ ওয়াজ সো এক্সস্টেড দ্যাট হি ওয়াজ লাইং ডাউন ফর এ স্লিপ, ওই যে তোমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপলটা যে ইম্পর্টেন্ট বলছিলাম, চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এটা কি হবে বলো তো? দেখছো জিএসটি তে একদম পাক্কা প্রশ্ন, মানে গরম গরম প্রশ্ন। হ্যাভ ইউ মেড ইউর বেড অ্যান্ড নাও ইউ মে, কি বলতো? ইউ হ্যাভ মেড ইউর বেড, এখানে কি তুমি তোমার বিছানা বানাইছো? এখানে বিছানা বানানো মানে হচ্ছে তোমার বুঝাইছে বিছানাটা ঠিকঠাক মতো সাজাইছো, ঠিক আছে? অ্যান্ড নাও ইউ মে ড্যাশ অন ইট, ঠিক আছে? এটা কি হবে বলতো? মের পরে কি হয়? মের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, তাহলে হেলান দিয়ে থাকা বা মানে শুয়ে থাকা, এটা কিন্তু আমাদের লাই হবে। তাহলে কি আমাদের উত্তরটা হবে লাই, উত্তরটা হবে লাই, মানে কি হেলান দিয়ে বা হচ্ছে রেস্ট নেওয়া এই অর্থে, বুঝছো? বা শুয়ে থাকা অর্থে। প্রচুর কোশ্চেন আসছে, প্রচুর কোশ্চেন আসছে। আর আরেকটা জিনিস তো আমরা জানি যে লাই, যেটা মিথ্যা কথা বলা, সেটার পাস্ট টেন্সটা হবে লাইট, ইডি, লাইট, আর প্রেজেন্ট পার্টিসিপলটা লাইং। এই প্রেজেন্ট পার্টিসিপল গুলাও পড়বা, অনেক জায়গায় অনেক বইতেও পাবা না, বাট এগুলা ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষায় ধূপধাপ চলে আসে। সাম পিপল লাই অ্যাবাউট দেয়ার এজ,
কিছু মানুষ তাদের কি নিয়ে মিথ্যা কথা বলে, বয়স নিয়ে মিথ্যা কথা বলে। আর কি বলতো, আমরা আমাদের জীবনে কেউ কম বেশি, মানে কেউ তো আর আমরা মহামানব না, দুই একটা মিথ্যা কথা বলছি। সো আমার এইটাও কি মিথ্যা কথা বলতে আমাদের লাইটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখন এইটা একটা প্রশ্ন ভাইয়া, এখান থেকে পরীক্ষা আসে, হ্যাংড আর হাং দুইটার মধ্যে পার্থক্য। হ্যাংড মানে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া, যেটা হচ্ছে ইডি যুক্ত আছে, যেরকম হি ওয়াজ লাস্ট টু বি হ্যাংড ফর মার্ডার ইন দিস। তাইলে এখানে কি এই হ্যাংড মানে কি মৃত্যুদণ্ড দেওয়া, মানে মৃত্যুদণ্ড দেওয়া। এটার সাথে রিলেটেড একটা ওয়ার্ড হইতে পারে ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি দেওয়া কিংবা মৃত্যুদণ্ড দেওয়া, ঠিক আছে। তারপর কি দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তাহলে কি এটার মানে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া। আর হাং অর্থ কি কোনো কিছু ঝুলানো, হাং অর্থ কি কোনো কিছু ঝুলানো, ঠিক আছে। তাহলে কি হি হাং দ্য পিকচার অন দ্য টেবিল, তাহলে কি এখানে ঝুলানো অর্থে, এখানে ঝুলানো অর্থে, ঠিক আছে। এটার আমাকে উত্তরটা বলো তো কি হবে, এটার উত্তরটা বলো তো, এটার উত্তরটা কি কি হবে বলো তো। এটা তো বোঝাই যাচ্ছে, সে মাত্র পড়ে আসলাম তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মার্ডারের জন্য, তাহলে কি হবে হ্যাংড হবে, ঠিক আছে, বুঝছো, সেম জিনিসটাই। এখন এইটা থেকে রিসেন্ট টাইমসে পরীক্ষায় প্রশ্ন আসছে, এজন্য অ্যাড করা। তো এই তিনটা বানান খেয়াল করো, একটাতে হচ্ছে ডবল ও লুজ, একটাতে ও লস, আর একটা হচ্ছে লস, ঠিক আছে। লুজ যেটা, লুজ মানে কি ঢিলা করা। ধরো এই যে আমার গেঞ্জিটা কিন্তু টাইট, মানে এটা কি এরকম যদি থাকতো তাহলে বলতাম ঢিলা গেঞ্জি বা লুজ গেঞ্জি, বা এই যে টান দিলাম লুজ করার জন্য, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে বসে, এটা আমরা মাথায় রাখবো। এবং এটার মানে হচ্ছে শিথিল, আলগা অথবা ঢিলা। তো দ্য নট ইজ টু লুজ, ঠিক আছে, মানে বন্ধনটা, ঠিক আছে, খুব কি, বা এখানে গাছ ছড়া বোঝায় আর কি, এটা খুবই কি লুজ ছিল। আর লুজ আর লস এটা ভার্ব হিসাবে বসে, এবং এটার মানে হচ্ছে কোনো কিছু হারানো, কোনো কিছু হারানো অর্থে এটা বসে। তাহলে কি আই হ্যাড এ বেটার, কি আই হ্যাড বেটার নট টু লুজ দ্যাট ফাইল, তার মানে কি আমার ওই ফাইলটা হারানোটা কি মানে সমীচীন না, এরকম আর কি। তারপর কি আর লস, লস শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, এটার মানে হচ্ছে ক্ষয়ক্ষতি, পরাজয় কিংবা কোনো কিছু হারিয়ে যাওয়া, এই অর্থে বোঝায়, ঠিক আছে। যেরকম ইট ওয়াজ এ গ্রেট লস ফর মি, এটা কি আমার জন্য বিরাট একটা ক্ষয়ক্ষতি ছিল, এটা কি আমার অ্যাডজেক্টিভ না, এটা কি আমার অ্যাডজেক্টিভ না, আর এইটা কি আমার নাউন না, তাহলে বুঝছো। তো এখান থেকেও আমার মাথায় রাখতে হবে, যেটা ডাবল ও ওইটা অ্যাডজেক্টিভ, যেটা আমার লুজ সেটা ভার্ব, আর লস যেটা ডাবল এস এটা হচ্ছে নাউন। তো এইটাও আমাদের অনেক কাজে লাগবে। দেখো মাত্র বলতেছি যে প্রেজেন্ট ফর্ম অফ লস্ট, যেটা হারায় যাওয়া, সেটা কি লুজ, লস্ট, লস্ট, মাত্রই বলে আসলাম, দেখছো কাজে লাগে গেল। I took a map with me as I don't want to dash on my journey. তো তোমাদের বারবার বলছিলাম এটা কি একটা প্রিপোজিশন, আর ওইটা কি একটা আর্টিকেল। তো আর্টিকেল আর প্রিপোজিশনের মধ্যে একটা ওয়ার্ড বসলে সেটা কি নাউন হয়। এখানে নাউনটা কি লুজ, নাউনটা হচ্ছে লুজ, মানে আমি হারাতে চাই না, বুঝছো। এগুলা পারবা, সমস্যা নাই। একটা হচ্ছে ইফেক্ট আর হচ্ছে এফেক্ট, দুইটার মধ্যে পার্থক্য। তো এখন এফেক্ট মানে হচ্ছে কোনো কিছু প্রভাবিত করা, এফেক্টটা কিন্তু ভার্ব, এফেক্টটা কি ভাই ভার্ব। আর যেটা হচ্ছে ইফেক্ট সেটা কিন্তু নাউন। এখন হাউ উইল দিস চেঞ্জেস এফেক্ট আস, এই চেঞ্জগুলো আমাদেরকে কিভাবে প্রভাবিত করবে, এটার মানে হচ্ছে প্রভাবিত করা, প্রভাবিত করা, ঠিক আছে। আর যেটা হচ্ছে ইফেক্ট, ইফেক্টটার অর্থ হচ্ছে ফল অথবা প্রভাব, এটার মানে হচ্ছে নাউন। দ্য ওভারঅল ইফেক্ট অফ দ্য পেইন্টিং ইজ
ওভারওয়েলমিং। তাহলে এটা কি আমাদের নাউন, ইফেক্টটা আমাদের নাউন, ঠিক আছে। তাহলে আমার এটা বলো তো, দ্য মুভি টাইটেল দ্য ইংলিশ পেশেন্ট, দ্য মুভি টাইটেলড দ্য ইংলিশ পেশেন্ট ড্যাশ অডিয়েন্স হ্যাভিলি, প্রভাব রাখছে, প্রভাব রাখছে। তাইলে কি ইফেক্টেড তো আমার নাউন, নাউনের শেষে ইডি হয় না, তাহলে কি এটা পাস্ট টেন্সে এফেক্টেড হবে, স্ট্রাকচার অনুসারে এফেক্টেড হবে। ব্যাখ্যাও দিয়ে দিছি, যারা ক্লাস করবা না স্লাইড থেকে পড়বা। এখন এইটা আমাদের 45th BCS এই কনসেপ্ট থেকে একটা প্রশ্ন আসছে যে ল্যাঙ্গুয়েজ ভার্সেস পিপল। আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজের নামের আগে যদি কোনো আর্টিকেল না থাকে, আর্টিকেল না থাকে তাহলে সেটা ভাষাকে বোঝাবে, কিন্তু যদি আর্টিকেল থাকে তাহলে সেটা কি বলতো, সেটা জাতিকে বোঝাবে। অলরেডি তোমাদেরকে আমি পড়াইছিলাম না, দা প্লাস একটা স্পেসিফিক নাম থাকলে বা একটা গোষ্ঠী থাকলে পুরাটাকে আমার জাতি বোঝায়। তাইলে এটা আমার বলতো, চাইনিজ ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, এখানে চাইনিজটা ভাষা। তো যখন আমার এরকম ভাষা বোঝাবে, যখন আমার এরকম ভাষা বোঝাবে তখন কিন্তু আমার কিচ্ছু হবে না, নো আর্টিকেল। ভাষা হইলে আমার নো আর্টিকেল। কিন্তু আমার যদি সেটা হচ্ছে তোমার কি বোঝায় বলো তো, আগে একটা দা থাকে বা আর্টিকেল থাকে, তাহলে এই যে দা প্লাস চাইনিজ, এই পুরাটা কি বোঝাচ্ছে আমার বলো তো, পুরাটা আমার একটা জাতি বোঝাচ্ছে। এজন্য কিন্তু আমার আগে দা থাকলে সেটা আমার জাতি বোঝায় এবং সেটাকে আমার প্লুরাল নাউন হিসেবেই বাকিটুকু কাউন্ট করতে হয়। তাহলে কি গোষ্ঠী বোঝাচ্ছে আর হইছে, আর এটা ভাষা, একটা সিঙ্গেল ভাষা, তাই ইজ হইছে। বুঝছো, এখান থেকে 45তম BCS এ কোশ্চেন আসছে। সো এটা আমাদের জানতে হবে, এটা আমাদের জানতে হবে। আরেকটা আমাদের কমন ভুল আছে যে সাম টাইম কোনো গ্যাপ নাই, সাম টাইম অল্প একটু গ্যাপ আছে, সামটাইমস আমার কোনো গ্যাপ নাই, লাস্টে এস আছে। তো সাম টাইম অর্থ হচ্ছে প্রাক্তন কিংবা সাবেক বা ভবিষ্যতের কোনো একটা সময়, কোনো এক সময়, মানে স্পেসিফিক না, ঠিক আছে। যেরকম আই উইল কল ইউ সামটাইম নেক্সট উইক, আমি তোমাকে তোমার কি আগামী সপ্তাহে ফোন দিব। এখানে কি বলছে আগামী সপ্তাহে শুক্রবার, শনিবার, রবিবার বা কয়টার সময় ফোন দেব, তার মানে কি এটা স্পেসিফিক না। তার মানে যখন এরকম অতীত কিংবা ভবিষ্যতে স্পেসিফিক বোঝাবে না, স্পেসিফিক বোঝাবে না, স্পেসিফিক না, তখন কিন্তু হবে আমাদের সামটাইম, ঠিক আছে। বারাক ওবামা ওয়াজ সামটাইম দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ। এখন সে কোন এক সময় ছিল, কত সাল থেকে কত সাল তার টেনিওরটা ছিল এটা কিন্তু বলা নাই। তো এই ক্ষেত্রে আমাদের কি স্পেসিফিক না, তাই কি আমাদের সামটাইম হইছে। আর এইটা যেটা গ্যাপ আছে সামটাইম, এটার মানে হচ্ছে কিছু সময়, এটার মানে হচ্ছে কিছু সময়। যেরকম আই ওয়েন্ট টু মাই ভিলেজ অ্যান্ড স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি। সাম টাইম মানে এখানে আমার কিছু সময়, সাম টাইম মানে আমার এখানে কিছু সময়। একটু দাঁড়াও, বোর্ডে একটু সমস্যা হয়েছে। এটার মানে হচ্ছে কিছু সময়, কিছু সময়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের যেটা আছে সামটাইমস, মানে কি মাঝে মাঝে। সামটাইমস মানে কি মাঝে মাঝে, তোমরা গান গাও না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, তো ওই মাঝে মাঝে বোঝাইতে আমাদের সামটাইমস বসে। যেরকম সামটাইমস আই ডোন্ট গেট হোম আনটিল 9 at night, তার মানে মাঝে মাঝে আমি রাত 9টার আগে বাসায় ফিরতে পারি না। তো এখানে আমার সামটাইমসটা বোঝাইছে মাঝে মাঝে অর্থে। এখান থেকে বেশ প্রশ্ন আসে এবং এটা বেশ আমার কনফিউজিং একটা টার্ম। আশা করি এই যতটুকু দেখাইলাম সিম্পলের মধ্যে অতটুকু মাথায় রাখলেই হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। আই স্পেন্ড ড্যাশ উইথ পেশেন্ট, এটা কি হবে বলো তো, এটা কি হবে? কি রিপোর্ট এরকম পড়তেছে কেন? অনেকে কিন্তু এটা সাম টাইমস দেখাও, কিন্তু এটা কিন্তু সাম টাইমস হবে না। আমি ধরো এখানে আই বলতে যে রোগীর সাথে কিছু টাইম কাটাইছি, এটা কি মাঝে মাঝে কাটাই? ধরো আইটা যদি ডক্টর হিসেবে ট্রিট করি তাহলে কিন্তু হবে সাম টাইম, মানে আমি কিছু সময় রোগীর সাথে কাটাইছিলাম, কিছু সময় অর্থে এখানে সাম টাইম হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে আজকের দিনের আমাদের লাস্ট জিনিস, সেটা হচ্ছে ডিনাই আর রিফিউজ, ঠিক আছে। ডিনাই মানে হচ্ছে সত্য অস্বীকার করা, আর রিফিউজ অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। যেরকম হি ডিনাইড টু হেল্প মি,
সে আমাকে এখানে কি সত্য কোনো ব্যাপার স্যাপার আছে? সত্য রিলেটেড না, সত্য রিলেটেড কোনো ব্যাপার স্যাপার নাই, তাহলে এখানে ভুল ভার্বের ব্যবহার হয়েছে, এটা আমাদের হবে হচ্ছে রিফিউজ। রিফিউজ। তোমরা রিফিউজ আর রিজেক্টের মানে মধ্যে যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে সেটা বুঝো, বুঝলে জানাবা। এটা কি? রিফিউজ টু হেল্প মি, ঠিক আছে? তো যেটা হচ্ছে রিফিউজ, ধরো তুমি কাউরে প্রপোজ করছো, তোমারে সে বললো আচ্ছা আমি তোমাকে রিফিউজ করতেছি, বা তোমারে বললো রিজেক্ট করতেছি, দুইটার মধ্যে পার্থক্য কি? রিফিউজ মানে আচ্ছা না, যে নার মধ্যে একটু হ্যাঁ আছে, আচ্ছা এখন আমি তোমারে না করতেছি, বাট ভবিষ্যতে তোমার চান্স আছে, ঠিক আছে? ওইটারে বলে হচ্ছে রিফিউজ করা। আর যেটা আই তুমি বাদ, তুই বাদ ভাই, তুই বাদ, ঠিক আছে, যেটাতে ভবিষ্যতে কোনো সম্ভাবনা না, একবারে বাদ, সেটা হচ্ছে রিজেক্ট। তাইলে কাউরে কোনো কিছু করার আগে বুঝবা তুমি তারে রিফিউজ করতেছো না রিজেক্ট করতেছো, ভাইস ভার্সাটাও, ঠিক আছে? এটা তোমরা বুঝবা। ধরো তুমি কাউরে এরকম আগে মানে প্রপোজ করছো বা কিছু করছো, তারপর তোমার না বললো, তুমি পাল্টা কি জিজ্ঞাসা করবা? তুমি কি আমারে রিফিউজ করতেছো না রিজেক্ট করতেছো? ঠিক আছে, এটা জেনে নিবা সবাই। জোকস অ্যাপার্ট, জাস্ট মনে রাখার জন্য বললাম, উল্টা পাল্টা কিছু ভাইবো না। তো এখন বলো এইটা কি হবে? নো ওয়ান ক্যান ড্যাশ হি ইজ ক্লেভার। তাহলে সত্য অস্বীকার করা অর্থেই তো আমার ডিনাই। তাহলে কি কেউ সত্য অস্বীকার করতে পারবে না যে সে চতুর, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ক্লাসটা এতটুকুই ছিল।